আজকে পডকাস্ট শুরু হয়ে গেছে এবং আমার সামনে বসে আছেন শ্রীমান ভগবান দাসের রাজা, অচিন্তয় সিজন 2 এর পল্টু এবং বাড়িয়ার ব্লগার যার অরিজিনাল নাম মৃত্যুঞ্জয় নাথ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর লাইভ পডকাস্ট চ্যানেল অবশেষ। আজকে আমাদের চ্যানেলের মধ্যে উপস্থিত হয়েছে এমন এক শিল্পী যার অভিনয়ের চরিত্রে দর্শক বারবার মুগ্ধ হয়েছেন। শ্রীমান ভগবান দাসের আজানের চরিত্রে তার গভীরতা, অচিন্তয় সিজন 2 এর পল্টু এবং খেলনার বাড়ির পরাণের আবেগ, এই সমস্ত চরিত্রে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। স্টার জলসা থেকে জি বাংলা এবং সেখান থেকে ওটিটি অভিনয়ের এই দীর্ঘ সফরে তিনি দর্শকদের কাছে এক উজ্জ্বল মুখ হয়েছেন। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সেই শিল্পী মৃত্যুঞ্জয় নাথ। আমাদের শহর কালনা থেকে তার এই গল্পের শুরু। অভিনয়ের প্রতি তার ভালোবাসা, তার সংগ্রাম এবং তার এতদিনের অভিজ্ঞতা, এই সব কিছু নিয়ে আজকে আমাদের পডকাস্ট। তো দেরি কেন, দেখতে থাকুন অবশেষ, বিকজ দিস ইজ মৃত্যুঞ্জয় নাথ অন TISS। কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কাজ কেমন চলছে? বেশ ভালো, বেশ ভালো। এই প্রফেশনে তুমি এসছো, হ্যাঁ, তো এই প্রফেশনে আসার সময় মানে তোমার মেন ক্লিক পয়েন্টটা কি ছিল যে আমি এই প্রফেশনে আসবো? মানে এইটা বলতে গেলে এখানে খেলে উত্তর হয়ে যাবে, তাও বলি। যাই হোক, মানে আমি প্রথম অভিনয় করব ঠিক করি আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি। তখন দেবদার একটা সিনেমা এসেছিল টিভিতে, অগ্নিশপথ বলে। তো আমি জানি না ওটা ওটা এখন আর দেয় না, মানে ওটা মানে দেবদার ফ্লপ সিনেমা ছিল, তাও আমি দেখেছিলাম ওটা। ঠিক আছে, আমার হেভি ভালো লেগেছিল দেবদাকে, যে মানে ওই রকম একটা হিরোইস্টিক চেহারা, একটা একটা ব্যাপার আছে দেবদার মধ্যে। তারপরে তো চ্যালেঞ্জ দেখি, হ্যাঁ, ওই একটা গেট দিয়ে ঢোকা, এরকম সানগ্লাস টানগ্লাস পরে, মানে একটা হিরোইজম। আমি অভিনয় করব, আচ্ছা তাহলে অভিনয় করলে আমি এরকম হিরোইজম কেত মারতে পারবো, তাহলে একটা মানুষের কাছে পরিচিতি পেতে পারবো, ফেম আছে, সব আছে, মানুষ দেবদা 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 করে, মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় করবে, এটা এরকম করবে। তো এইটা প্রথম ছিল। ইভেন আমার খুব মজার ব্যাপার হচ্ছে, আমার প্রথম সিনেমা গিয়ে সিনেমা দেখা হচ্ছে দেবদার চাঁদের পাহাড়। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের কালনাতে তোমার হচ্ছে মদন সিনেমা হল আছে, হ্যাঁ। তো ওখানে বাবা ওই পেছন দিকে সাইকেলের পেছনে চাপিয়ে তোমার হচ্ছে টিকিট টিকিট কেটে ঢুকিয়ে দিয়েছিল। ওই প্রথম বড় পর্দায় একটা সিনেমা দেখা, যে একটা বিরাট বড় মানুষকে আমি দেখতে পাচ্ছি ওই রকম বুলিপকে মারছে, ইয়ে করছে। তো সেটা তারপরে যখন অভিনয়ে, ওইটা হচ্ছে অভিনয়ের ক্লিক পয়েন্ট, যে আচ্ছা তাহলে এইটার জন্য আমি অভিনয়টা করবো। ভালো লাগে ভাই, আমার আমার মধ্যে কথা ভালো লাগে, ওইরকম মানুষের কাছে পরিচিতি পেতে পারবো, আমি এই করবো সেই করবো, স্টাইল মারতে পারবো, খেতে পারতে পারবো। তারপরে যখন অভিনয়ের সংজ্ঞাটা আমার কাছে আস্তে আস্তে চেঞ্জ হলো, মানে বুঝতে শিখলাম যে অভিনয়টা কি জিনিস। মানে একদম অঙ্কটা এই পাশ থেকে পুরো এই পাশ হয়ে গেল, মানে এই পাশ থেকে ধপাস হয়ে পড়ে গেল। তারপরে আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে, না অভিনয় করলে একসঙ্গে অনেক রকম চরিত্র করা যায়, অনেক কিছু করা যায় যেটা আমি বাস্তব জীবনে করতে পারি না। অনেক রকম শয়তানি করা যায়, বদমাইশি করা যায়, অনেক রকম মজা করা যায়। তো ওই একটা ক্লিক পয়েন্ট তো কাজ করে। তো এই দিক থেকে ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছো? প্রচণ্ড মারাত্মক। মানে ফ্যামিলি সাপোর্ট বলতে তোমার হচ্ছে, দেখো সাপোর্ট বলতে তো আমি আর্থিক দিক থেকে মেন্টাল সাপোর্টটা খুব দরকার। মানে মানুষের আজকে 10 লাখ টাকা লাগলেও তার পেছনে অনেক চিন্তা থাকে, মানে প্রচণ্ড চিন্তা থাকে। কিন্তু ওই আলটিমেটলি যদি তোমার হচ্ছে মেন্টাল সাপোর্টটা যদি পাওয়া যায় না, মানে আমার ফ্যামিলি বলছে আমি খুব সচ্ছল ফ্যামিলি টাকা পয়সার দিক থেকে, কিন্তু যে আমি মেন্টাল সাপোর্ট, যে ব্যাকবোনটা আমি পেয়ে গেছি, মানে সেইটা না আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা দিন, মানে জিনিস ছিল। মানে যার জন্য আমি জানি যে চলো ঠিক আছে। মানে আমার ইভেন আমার মানে আমাকে শিল্পের সঙ্গে যুক্ত করার পেছনে আমার মায়ের অবদান অনেক। মানে আমি ছোট থেকে আমার নাচের সঙ্গে যুক্ত ছিলাম। আমি ছোট থেকেই আমি 11 বছর ধরে প্রফেশনাল ড্যান্সার ছিলাম। তো আমাদের স্কুলে প্রচুর নাচের কম্পিটিশন হতো, প্রচুর পুরস্কার নিয়ে এসেছি স্কুলে। তো নাচের মাধ্যমে আস্তে আস্তে আমার শিল্পের প্রতি একটা টান, তারপরে তো আঁকা আঁকাতে করতে, যেটা ছোটবেলার ছেলেরা ইভেন আমার 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 এখন যখন আমি মনে করি যে কি করে আমার শিল্পের প্রতি একটা ভালোবাসা জন্মালো, আমি যখন আমার পরিবারের হিস্ট্রি ঘাটি, মানে সব তো আর তখন চট করে হয় না, জানা যায় না। তখন আমি অনেক ইয়ের পর জানলাম যে আমার মা খুব ভালো গিটার বাজাতো, মানে একটা সময় যেটা তার আমাদের সঙ্গে সংসার, মানে সংসারে চাপে গিয়ে সেটা নষ্ট হয়েছে। এবং খুব বাবা খুব ভালো তবলচি ছিলেন। আমি যেগুলো অনেক পুরস্কার ছিল সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে, যেগুলো আর মানে অস্তিত্বই নেই, যে পুরস্কারগুলো। আমার খুব ইচ্ছা যে মানে
ইউনিভার্স যা করে ভালোর জন্যই করে, মানে যদি সেরকম ভালো কিছু করতে পারি কখনো তাহলে তাদেরকে আবার সেগুলো ফিরিয়ে দেওয়া। আমার ঠাম্মা খুব ভালো গান গাইতো, আমার পিসি খুব ভালো গান গাইতো, ছবি আঁকতে পারতো, পিসি এখন আর নেই আমাদের মাঝখানে। মানে কালচারাল এনভায়রনমেন্টটা। হ্যাঁ, আমার দাদু নাটক করতো, আমার ঠাকুরদা নাটক করতো, আমার মেজো মামা মানে মায়ের মেজো ভাই সেও নাটকের সঙ্গে যুক্ত ছিল। মানে আমি যখন এই জিনিসগুলো জানা, ও আচ্ছা তার মানে এটা থেকে ভালোবাসা, এই একটা রক্তের টান থাকে একটা, সেইটা একটা কাজ করে। এবং আমার ছোটবেলা থেকে অদ্ভুতভাবে আমার এই সিনেমা আর্টিস্ট বা যারা একটু শিল্পী তাদের প্রতি একটু টান আমার বেশি বড় হয়। যখন বড় হয় তখন বুঝতে পারি যে আচ্ছা এইটা কাজ। আচ্ছা, যখন তুমি ফার্স্ট এই প্রফেশনাল আজ মাইন্ডসেটটা করেছিলে, হ্যাঁ, তখনকার মাইন্ডসেট আর এখনকার মাইন্ডসেটের ডিফারেন্স কেমন? এখনকার মাইন্ডসেটের ডিফারেন্স তখনকার মাইন্ডসেট থেকে, তখনকার মাইন্ডসেট ওই যে বললাম একটা ওই রকম একটা স্টাইল কে তোমার ছিল, কিন্তু এখনকার মাইন্ডসেটের ডিফারেন্স হচ্ছে আমাকে অভিনয়ের ক্রাফটের উপর দক্ষতা আনতে হবে। কারণ মানে নিজেকে দক্ষ অভিনেতা তৈরি করতে গেলে যেটুকুনি দরকার হয়, অভ্যাস দরকার হয়, বা যেটুকুনি সাধনা দরকার হয়, মানে যে কোনো শিল্পই তো একটা সাধনা। মানে আজকে যিনি গান করেন বা যিনি ছবি আঁকেন বা যিনি নাচ করেন, সেটাও একটা সাধনা। মানে যে কোনো শিল্পই সাধনা, চট করে হয় না। অভিনয়টাই সেরকম সাধনা। মানে আজকাল তো মানুষের অভিনয়টাকে কোনো কিছু মনেই করে না। আমাকে অনেকজন মেসেজ করেছে আমার এটা হচ্ছে না, ভাই তোদের অভিনয় লাইনে কিভাবে যাবো। ইভেন আমার একটা খুব মজার একটা ঘটনা শেয়ার করছি। আমি প্রথম যখন আমি রিসেন্ট আমি কলকাতাতে শিফট হয়েছি। আমি আগে কালনা থেকেই যাতায়াত করতাম, বাড়িয়া পর্যন্ত তাই করেছে। তুমি আসলে একটা সিরিয়ালটা করা শুরু করলো, তখন থেকে আমি কলকাতায় থাকার সিদ্ধান্ত নিয়েছি যে না, এরকমভাবে হচ্ছে না। কারণ একটা স্ট্রেস পড়ছে, সেটা আর ক্যামেরা হচ্ছে একদম ভেতর পর্যন্ত দেখে নেয় মানুষের, চোখ মুখ একদম স্পষ্ট বোঝা যাবে। আর এখনকার যে ক্যামেরাগুলো সেগুলো হচ্ছে যত র, মানে ফিল্টার ছাড়া র ফুটেজ দেখাতে বেশি পছন্দ করে। এডিটিং আসে, এডিটিং আর কতটা হয়, ওই বিউটি প্লাসের মতো এডিটিং হয় না ক্যামেরাতে, কিন্তু দেখা যায় পুরো একদম র দেখা যায়, সেটা একটা এফেক্ট করে চোখ মুখে। তো তো আমি যখন ওইটা করলাম, আমি যাদবপুরে একটা ওই হোস্টেল টাইপের একটা জায়গাতে আমি শিফট হয়েছিলাম কয়েকদিন। আমি থাকতে পারি ওখানে যা পরিবেশ, মানে আমি খুব পাগলাটে একটা ছেলে। মানে আমি যদি একা যদি থাকি, আমি যখন তখন যাবো শুরু করে স্ক্রিপ্ট দিয়ে পড়া, এই করা, লাগানো ঝাপানো, প্র্যাকটিস, মানে হুটার করে চলে, যেটা আমি একসঙ্গে অনেকজন থাকলে করতে পারি। তাও আমি ওই যাদবপুরের ঘরটা ছিল, তার সাথে আমি অন্য একজন মানে ভাই ছিল, তার বাড়ি থেকেই আমি রেগুলার দিতাম। জাস্ট ঘরে ওই জিনিসপত্র থাকতো, ঠিক আছে, তা ভাড়াটা দিতেই হয়েছে আমাকে এক মাসে। তো ওখানে একটা ছেলে ছিল বুলবুল নাম, ঠিক আছে। তো সেই ছেলেটা পড়াশোনা করতে যাদবপুরে পড়াশোনা করতে এসেছে। এবার আমি আমাদের মিটিং গেছি, এবার ও আমার হোয়াটসঅ্যাপ আছে এবং ওর সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, বোঝাপড়ার সম্পর্ক ছিল। যে ওকে বলতো যে ভাই তুমি একটা লিখে রাখি, প্যাকেজ জিনিসপত্র আছে, না ঠিক আছে চলো, ওকে হলো। এবার যখন বেরিয়ে এবার দেখছি না অন্যরকম ব্যবহার শুরু করছিলাম। আমি একদম ওখান থেকে বেরিয়ে চলে যাবো, মানে যাদবপুরে দেখছি দাদা অভিনয় করবো, এবার শুরু করলাম। আমি বলছি ভাই তুমি তো পড়াশোনা করতে, তুমি তো রাইট স্টুডেন্ট, অভিনয় করবো বলে তো করা যায় না। তুমি তাহলে একটা কাজ করো, তুমি থিয়েটার যাবে না, তুমিও তো থিয়েটার করোনি প্রথম থেকে। না আমি করিনি, আমি অন্য প্রসেসের মধ্যে ছিলাম। মানে আমি দেখেছি এবার সেটা তোমার করতে গেলে সময় লাগে, চট করে তো হয় না। মানে সবাই করে শর্টকাট প্রসেস আসছে। শর্টকাট, ঠিক আছে। এবার আমি ধরো তোমার চিনিয়েও দিলাম, তুমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবে, তারপরে কি করবে? হেগে মুহূর্তে লাভ করবে। আমি নিজেও করি, আমি নিজেও মানে যখন এখনো বলছি পড়াটা বলবো, মানে আমি বিরাট কিছু নই, মানে সবাই নিজেও শুরু করেছি। যেটুকুনি আয়ত্তে এসছে, যে ক্যামেরা ফ্রেন্ডলি যেটুকুনি হতে পেরেছি বা শিখেছি, চেষ্টা করছি। মানে এখন আমি একটা শর্ট দিতে গেলে 10 বার আমার মধ্যে ওই হার্টবিট হয়, তো ভাবি যে আচ্ছা শর্টটা ঠিকঠাকভাবে আমি দিতে পারবো তো। এখন আমার জিভ শুকিয়ে আছে, এখন আমি জল চাই যাতে কথাটা জড়িয়ে না যায়। এই তোমার ইন্টারভিউ সময় ক্যামেরা দেখলে আমার তাই হয় এখনো পর্যন্ত, কিন্তু এই ফ্রেন্ডলিটা বেড়েছে, ক্যামেরা ফ্রেন্ডলি। এবার মজার ব্যাপার যেটা হচ্ছে, 1-1.5 মাস ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। তারপর ও যখন দেখলো বেশি বাড়াবাড়ি শুরু করেছে, বাড়াবাড়ি বলতে তোমার হচ্ছে এই তুই অভিনয় সবার বসে নিজে বিরাট অভিনেতা করতে মানে তুই ধরে নিতে চলে। আমি জাস্ট আমি অনেক ঝামেলা ঝাড়িটা পছন্দ করি না। আমি ঠিক আছে চলো একটা ব্লগ অপশন আছে, ব্লগ মেরে দিই, ভালো কথাবার্তা বলছো, তারপর হঠাৎ করে না চেঞ্জ হয়ে গেছে এরকম। আচ্ছা ওকে, ভালো। একদিন দেখি ইনস্টাগ্রামে কোথাও থেকে আমার আইডি মেসেজ করেছে, এখনো আছে। তো সেখানে লেখা আছে তুই তো নিজেকে বিরাট বড় অভিনেতা মনে করিস, চল দেখা হচ্ছে মাঠে। আমিও শুটিংয়ে নেমেছি, আমিও শুটিং করব,
দেখবো কে ভালো অভিনেতা। সেই মেসেজটা দেখে দুবার ভাবলাম আর রিপ্লাই দিলাম, ব্লগও করিনি, কিছু না, আমি জাস্ট করি আমার ভুল হয়েছে। না, আমি তো খারাপ অভিনেতা আমি নিজে জানি না, আমার ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ভয়টা কি ছিল? প্রচন্ড, প্রথম কেন এখনো মানে বড় বড় তাবড় অভিনেতা যারা 100টা ছবি করে ফেলেছে তারাও পর্যন্ত বলেন যে মানে ক্যামেরাটা আমাদের কাছে বাপ একটা ভয়ের জিনিস, যে কোনো মধ্যে খেয়ে ফেলবে তোমাকে ক্যামেরা, যে কোনো মধ্যে খেয়ে ফেলবে। মানে ক্যামেরার সামনে দাঁড়ানো মানে পা কাঁপা শুরু বা বুকের ভেতরে একটা ওই টিপিপ 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 শুরু, এটা ভয় সবসময় কাজ করে আর উত্তেজনাও কাজ করে যে আমাকে নিজের বেস্টটা দিতে হবে। ওই তোমার একটা টেক, ওই একটা ক্যামেরা, যে ক্যামেরাটা তোমার হচ্ছে তোমার জন্যই ভাড়া করা হয়েছে, মানে তোমাকে সেই মুহূর্তে ভাবতে হবে তোমার জন্যই ওই সিনটা নেওয়া হচ্ছে, তুমি এই সিনটার জন্য ইম্পর্টেন্ট, তোমার পেছনে মানুষ সময় খরচা করছে, ডিওপি দাঁড়িয়ে আছে, ডিরেক্টর ওখান থেকে অ্যাকশন বলছে, কাট বলছে, মানে তোমাকে নিজের বেস্টটাও দিতে হবে, সব মিলিয়ে একটা তো একটা হিউজ প্রেশার কাজ করে, আবার আনন্দও হয় কোথা থেকে, যে না এটাই তো আমি করতে চেয়েছি, এটাই তো করার মানে স্বপ্ন আমার। আচ্ছা, এই প্রফেশনে আসার জার্নিটা স্টার্ট কিভাবে? প্রফেশনে আসার জার্নিটা স্টার্ট হয় তোমার হচ্ছে ইউটিউব থেকে। আমি অ্যাকচুয়ালি ইউটিউবার ছিলাম, বেঙ্গলি রোস্টারদের মধ্যে কিন্তু জয়ডুস নাম ছিল, রোস্টিং করতাম, সেইটা একটা বিরাট বড় গাইড আমার। এবং মজার কথা হচ্ছে আমার শহর কালনা, তো সেখানে ইউটিউবটা প্রথম শুরু করি আমি। হ্যাঁ, মানে যারা টুকটাক ইউটিউব তখন শুরু করে তারা সব দেখেই শুরু করে, মানে আমি প্রথম কালনাকে কলকাতা থেকে। আচ্ছা, ওটা তাও মানে কত সাল নাগাদ শুরু হয়েছিল? 2018 তখন মানে হচ্ছে ওই আমি, রাহুল রয়, আরো অনেকজন ছিল, কিরণদা, মঙ্গাই, সবাই আস্তে 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 শুরু করছি। মানে কিরণদা আমার থেকে অনেক সিনিয়র, কিরণদাকে আমরা দেখেছি যখন কিরণদার 1 লাখ ফলোয়ার্স ছিল তখন থেকে দেখেছি, মিলিয়ন পর্যন্ত দেখেছি। তো তখন থেকে শুরু হয়ে যায়। তারপরে ওখান থেকেই আমার ইউটিউবের মাধ্যমে আমার সকলের সঙ্গে পরিচয় শুরু হয়। অনেকটা পরে কীরকমভাবে করছি আমি ইউটিউবটা ছেড়ে দিলাম, একটা কারণে ছিল কারণ ইউটিউবটা দেখলাম যে আমি যখন স্ক্রিপ্ট করি যে কোনো জিনিসের ভিতরে একটা খাটনা থাকে, তোমরা আজকে তোমরা পোস্ট করছো, তোমরা ভাবছো যে কী প্রশ্ন করলে ভালো হয় বা ডিসকাস করছো যে এইটা করবো এটা করবো না, এটা করলে ভালো হবে, সেরকম তো আমাদেরও একটা ভাবনা থাকে। 2-3 ঘন্টা ধরে স্ক্রিপ্ট করছে বা একদিন ধরে গোটা একটা স্ক্রিপ্ট করছে, আর কমেডি, যেহেতু রোস্টিং কমেডি, এবং এমন স্ক্রিপ্ট করতে হয় যেন মানুষে দেখছে, মানে সবাই মিলে দেখতে পায়, পরিবার নিয়ে সেরকম স্ক্রিপ্ট করতে। আবার সেটা গিয়ে ধরো শ্যুট করার পর আবার একটা ওই এডিটিংয়ের একটা প্রসেস থাকে, মোবাইল এডিটিং, টাইম মাস্টারে করতাম আমরা, আমি এডিটিংটা। তো তারপরে যখন দেখলাম যে একটা টাইম পর গিয়ে ওই যারা বডি শেমিং নিয়ে ভিডিও করে, মানে ওই বৌদি বা কোনো একটা র্যান্ডাম মেয়েকে তুলে এনে তাদের বডি শেমিং করে, সেইটা নিয়ে রোস্ট করে, বা কেউ কিছু করলে তাদের নিয়ে রোস্ট করে, মানে রোস্টিংটা সেই প্রসেসেই নেই। মানে তুমি যদি এখন বাংলা কমিউনিটি দেখো, জঘন্যতম কমিউনিটি, এখন কয়েকটা হাতে গোনা ভালো আছে, মানে আমি তারাও আমাদের সময়কারী যারা কন্টিনিউ করে গেছে এখনো পর্যন্ত, তারা একমাত্র ভালো আছে, বাকি যারা সব এখনো ওই শেমিংয়েই করে আছে, বডি শেমিংয়েই করে আছে, সেই করেই খাচ্ছে। তো তারপরে আমি ভাই করতে পারবো না নামের জন্য, সরি মানে ভিউজের জন্য, কটা ভিউজের জন্য আমি কারো ওই বডি শেমিং করতে পারবো না। তো আমি ইউটিউবটা ছেড়ে দিলাম, তারপরে রোস্টিংটা ছেড়ে আমি বিভিন্ন আমার ফেসবুক ইউটিউবের মারফতে অনেক অভিনেতা, ডিরেক্টর ছিলেন, তো তাদের থ্রুতে আমি প্রিমিয়ারে যাওয়া শুরু করলাম। আমি একটা ইউটিউব প্রিমিয়ারে তখন গেছিলাম ইউটিউবে থাকবে। তো সেখানে গিয়ে এবার এইগুলো করতে করতে আমি ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। আমি গৌরদা ইন্টারভিউ, গৌরব সরকার, তো এরকম করতে করতে আমার একটা ওই কানেকশন তৈরি হয়। এবং আমার তো ছোট থেকে একটা মাথায় তো ছিল যে আমি অভিনয় করবো, সেটা তখন ছিল না হয় ওই স্টাইল মারার জন্য করবো, এবং ইউটিউবে যখন করতাম তখন মনে হতো ওই স্টাইল মারার জন্যই করবো, যে ফেম টেম। তারপরে যখন সংজ্ঞাটা চেঞ্জ হলো অনেকটা পরে, যখন অ্যাকচুয়াল অভিনয়ের ওই পলিশিং জার্নিতে ঢুকলাম, মানে কেক ওয়াকটা নয় যে সেটা যখন আমার মাথায় ঢুকলো, তাও আমার ওই জিনিসটা পছন্দের, অভিনয় জিনিসটা পছন্দের। কারণ অভিনয়তে অনেক কিছু আছে যেগুলো আমাকে টানে, মানে অনেক রকম চরিত্রে বাঁচা যায়, মানুষ তোমাকে অন্যভাবে চেনে একবার এক একটা কাজে। তো ওইটাই তখন থেকে আস্তে আস্তে পরিচয় হলো। এবার কার্টুন চলে আসে তোমার হচ্ছে আমি যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল একবার, তখন অলরেডি অনেকজনের সাথে মোটামুটি পরিচয় হয়েছে। তো
ফিরছি, ফেরার পথে আমাকে অভি বলে একজন আছে, অভি মিত্রদা তোমার হচ্ছে পোস্টার ডিজাইনার ছিল, দেবদার খোকা 420, আরও এরকম অনেক পোস্টার, নামি দামি পোস্টার ডিজাইন করেছিলেন। তো তখন আমাকে অভিদা বাসে করে যেতে আমি অভিদার বাড়িতে ফিরছি, রাত্রিবেলা কালনায় ফিরতে পারবো না, সেই জন্য না, অনেকটা রাত হয়ে গেছে। প্রথম সেই বছর প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে যাবো, অভিদা বলছে যে এরকম একটা চরিত্র আছে, করবি? একটা হাতে শোনা পাওয়া, হ্যাঁ করলাম। সত্যি আর ফিল্মটা মানে যেটা আমি যখন ডাবিং করতে যাই আমি তো এসে করা হতে চাই, আমি এটা ডায়লগ বলেছি না ছড়া বলেছি আমি নিজেও জানি না আমি কেন করেছি। আমি ইভেন বলেছি যে পারলে সিন বাদ দিয়ে দাও, সিন বাদ দিয়ে দাও, আমার সিন রেখো না, মানে এরকমও হয়েছে। তারপরে সদিয়া ফিল্মটা আমি চাই না রিলিজ করবে কি না, করার চেষ্টায় আছে, কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, যে কোনো কাজে তো অনেকটা খাটনি নিয়ে করতে হয়, সেটা টাকা দিয়ে হোক বা টাকা ছাড়া হোক, খাটনি থাকে। মানে যদি দুজন থাকে তাদেরও খাটনি থাকে, 10 জন থাকে 10 জন মানুষেরও খাটনি থাকে। একটা খাটনি, ব্রেনিং, ডিরেকশনের একটা আলাদা টেকনিক, যারা অভিনয় করছে। আমার কথা ছিল আমি নতুন ঢুকেছিলাম, কিন্তু বাকি যারা আছে তারা তো আমার থেকে অনেকটা সিনিয়র ছিল, তাদের একটা খাটনি, ব্রেনের খাটনি তাদের। তো অভিনেতা না ব্রেনের খাটনিটা বেশি হয়, মানে একটা চরিত্র নতুন করে অ্যাডপ্ট করা, মানে তুমি একটা আজকে মৃত্যুঞ্জয় বাদ দিয়ে মৃত্যুঞ্জয়ের এই যে কভারটা তুমি আস্তে আস্তে খুলছো, যে মৃত্যুঞ্জয় এই করে তারা এই চরিত্রটা এইটা করতে পারে না, বা এই চরিত্রে একদম অন্য জিনিস করে যেটা মৃত্যুঞ্জয় বা আর কেউই করতে পারে না, বা এখানে আর 10-5 জন করতে পারবে না। ওই একটা নতুন করে চেনা, মানে ভার্সেটাইলিটিস। তো সেই খাটনি, যার জন্য ব্রেনের খাটনিটা বললাম, মানে মানসিক খাটনি না, তাহলে তুমি তোমার বডিতে ওই চরিত্রটা ঢোকাতে পারবে। তো সেটা যখন শুরু হয়, তারপরে আমার প্রথম যখন মানুষ আমাকে চেনে, তারপরে একটা মিউজিক ভিডিও হয়, সেটা প্রচণ্ড ভাইরাল হয়ে যায়। তোমার আমি মিলে করে একটা মিউজিক ভিডিও প্রচণ্ড এখনো পর্যন্ত ভিডিও ঘোরাঘুরি করে, প্রচুর মানুষের স্ট্যাটাস দেয় দেখি। হ্যাঁ, এখন অনেকজন বলেছে ভাই তোর প্রথম মিউজিক ভিডিও এখনো ভাইরাল। তো তারপরে আসে তোমার হচ্ছে আমি থিয়েটারে জয়েন করি। অনেক যারা সিনিয়র অভিনেতা ছিলেন, আমি যার নাম না নিলেই নয়, সপ্তর্ষি নয়, আমার মানে অভিনয়ের অটা যার কাছ থেকে শেখা, মানে ওনার সঙ্গে আমার এখনো মানে ওই আমি যখন কিছু করি, মানে কোনো মনোলগ করি বা কিছু প্র্যাকটিস করি, আমি প্রথমে সবার প্রথমে ওই একটা মানুষকেই পাঠাই, আমি যে দেখো একটু সপ্তর্ষিটা একটু ঠিকঠাক আছে, উনি আমাকে গাইড করেন। ইভেন আরও 2-3 জন আছেন এরকম যাদেরকে আমি, যাদের কাছ থেকে আমি গাইডেন্স নিই, তারা বলে যে থিয়েটারটা জয়েন করো। তো আমি তখন একটা থিয়েটার দল জয়েন করে ব্যারাকপুর। এবার থিয়েটার দল জয়েন করার পর যখন আমি রাত্রিবেলা ফিরছি, আমার এই বলে না কপাল কীরকম, এবং আমি যে দুটি রোল পেয়েছি, মানে যে দুটি ভালো ভালো রোল করার সুযোগ পেয়েছি, সেই দুটি রোল হচ্ছে যার করার কথা যে তারা অসুস্থ ছিল, আর নাহলে কাজের জন্য আটকে গেছিল। মানে আমার দা রিভিউটা যার করার কথা ছিল দেবজ্যোতি দা, তো দেবজ্যোতি দা সেই মুহূর্তে অসুস্থ ছিল, মানে সেই জন্য পরে আমাকে চুজ করে। আমি অনেক পরে এই ঘটনাটা জানতে পারি। দেবজ্যোতি দা আমাকে প্রচণ্ড গাইড করে, খুব ভালো, মানে দেবজ্যোতি দাকে আমরা স্টার্টিং থেকে দেখেছি। তো তখন আমি ব্যারাকপুর থেকে তোমার হচ্ছে নৈহাটি এলাম, নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল। তো ব্যারাকপুর থেকে যখন আমি নৈহাটি এলাম, নৈহাটিতে সামনে লাস্ট ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে। তো এবার আমার একটা অপশন ছিল, মানে ওই ট্রেনটা চলে গেলে আমি বাড়ি ফিরতে পারবো, তখন দেখলাম অরিত্রদা কল এসছে, মানে অরিত্রদার নাম্বার তো আমার কাছে ছিল না, অরিত্রদার নাম্বার পেয়েছে আমার, এবার ট্রুকলারের নাম লিখেছে অরিত্র সেন প্যাকেটে লেখা আছে। ঠিক আছে, অরিত্রদা তখন নকশা করে ফেলেছে সৌরভদার সাথে, খুব পছন্দের একটা ছবি আমার সৌরভ দাসের সাথে। তো অরিত্রদা ফোন করেছে এরকম ব্যাপার, কাল 5টা থেকে শুটিং আছে, তুমি করবে এরকম ব্যাপার, তোমার টাকা পয়সা কিছু সেরকম হয়তো দিতে পারবো, তুমি কি করবে। আমার কাছে তখন সব সুযোগই একটা সুযোগ, মানে আমাকে নিজেকে দেখাতে হবে। তো এত কাজ করেছো এখন পর্যন্ত, তো কতগুলো না শুনতে হয়েছে এই জায়গায় আসার জন্য? প্রচুর এখনো শুনতে হয়, মানে না তুমি যদি শুনতে পারো, মানে সেই নাটাকে যদি তুমি পজিটিভভাবে একসেপ্ট করতে পারো, তাহলে সেটা তোমার জন্য পজিটিভলি ভালো, আমি খুবভাবে মনে করি। এবং মানে আমার তো ধৈর্য খুবই কম, মানে প্রচণ্ড কম, কিন্তু আমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি তখন আমি বুঝলাম আচ্ছা আমার ধরনের ধৈর্য আছে। মানে আমার একটা সময় ছিল মানে আমার চাই মানে তখনই চাই, মানে তারপর সেই ইয়েটা ভাঙলো। মানে মানুষ তো মানে মেশিন না যে একটা সিস্টেমে ক্লিক হয়ে থাকবে, মানে ওই ভাঙে, মানুষের মানসিকতা চেঞ্জ হয় ধীরে ধীরে। তো না তো এখনো শুনতে হয়, চেষ্টা করি ওই না থেকে কখন হ্যাঁ হবে আমার একটা আশা।
একটা আশা, ক্ষীণ আশা। এই 2.5 বছরের জার্নিতে বিভিন্ন ধরনের কাজ করেছো, কখনো মনে হয়েছে যে এবার গিভ আপ করতে, এবার টাফ সিচুয়েশন? হ্যাঁ, সেটা এখনো মনে হয়। আমি আমার প্রায় দিনই মনে হয় রাত্রিবেলা ঘুমানোর আগে যে আমি এটার জন্য থাক গিভ আপের ব্যাপারটা। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত প্রায় সময় মনে হয়, যখন দেখি যে যারা কাজ করছেন তারা ঠিকঠাকভাবে করতে পারছেন না, তাও তাদেরকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে। রিসেন্টলি কাজ করতে গেছি, আমি নাম নিচ্ছি না, সেই সিরিয়ালটা, ঠিক আছে, আমাকে ডিরেক্টর এসে বলছেন যে আমার খুবভাবে খারাপ লাগছে, এই চরিত্রটা যদি তোকে দেওয়া হতো তাহলে বোধহয় তুই বেটার করতে পারতিস, সিনটা কি ভালো ভালো সিনটা ছড়িয়ে দিচ্ছে। এবার আমি এখানে কি বলতে পারি, তোমরা মাই বাপ, সিরিয়ালের সেটে ডিরেক্টর, প্রোডিউসার, 2 বছরের জার্নিতে প্রোগ্রামার বিভিন্ন ধরনের কাজ যদি করেছো, আমাকে সেই চরিত্রটা বা কখনো সেই মনে হয়েছে যে আমার যেটা এবার মনে গিভ হচ্ছে, আপ করতে, আমি এবার যে টাফ চরিত্রটা সিচুয়েশন? আমি কি ঠিকঠাকভাবে করতে পারছি? ব্যাস, তাহলেই হলো। এবার একটা তো খারাপ লাগা থাকে, আমিও যেহেতু সেই সিনটা দেখছি যখন আমি, বা আমার সঙ্গে যারা আছে, আমার দলে যারা আছে, বা আমার সাথে যারা অভিনয় করছে, তারা দেখছে যে সেই সিনটা ঠিকভাবে করতে পারছেন না, তবুও তাদেরকে দিয়েই করানো হচ্ছে সিনটা র্যান্ডামলি। তো তখন তো একটা খারাপ থাকে, তখন মাথার মধ্যে আচ্ছা আমার তাহলে কোথাও ভুল হচ্ছে। দেখো, শেখার কোনো শেষ নেই, একদম শেষ পর্যন্ত শিখতে হবে, যে কোনো শিল্পী শেখে শেষ পর্যন্ত শেখে। আপডেট তোমাকে থাকতেই হবে, আপডেটেড তোমাকে থাকতেই হবে, নাহলে তোমার একদম মাঠ থেকে রান আউট করে দেবে, একটা বল মারবে, উইকেট তোমার উড়িয়ে দেবে যে কোনো মুহূর্তে। তো সেইখান থেকে দেখতে গেলে তোমার হচ্ছে, আমাকে যখন দেখি এরকম ঘটনা ঘটছে, বা যখন দেখি আমার কাছে কাজ নেই অনেক দিন পর, দিনের পর দিন ধরে কাজ নেই, এরকম সিচুয়েশন গেছে আমার কাছে, আমি 4 মাস বসে আছি, কোনো কাজ নেই আমার কাছে। এই অচিন্তা সিজন 2-তে ওই একটা থাকে যে কাজটা করবো এতদিন পর বসে থাকবো, সেইটা যেন চেষ্টা করবো যতটা আপ টু দ্য মার্ক করা যায়। আমি বলছি না যে আপ টু দ্য মার্ক করবো বা নেইল হিট হবেই ব্যাপারটা, কিন্তু যেটুকুনি করা যায় নিজের ভেতর থেকে বলতে, না ঠিক আছে চলো আমি কিছুটা হলেও দিতে পেরেছি। দেখো, স্যাটিসফাই হয়ে গেলে না খুব চাপ নিজের কাছে। আমি নিজের কাজ থেকে কোনো স্যাটিসফাই নাই, যে অচিন্ত হয়েছে পূর্ব থেকে অনেক মানুষের অনেক কথাই বলতে, ভালো কথা বলছে, বা জয়দীপ স্যার নিজে পর্যন্ত অবভিয়াসলি রেসপেক্ট করে সেই মানুষগুলোকে, এত সিনিয়র মানুষ। আমার মনে হয় যে অচিন্ত হয়েছে পুরোটা হয়তো আরো একটু ভালো করা যেতে পারতো আজ দাঁড়িয়ে। তো সেইখানে দেখে এই একটা ব্যাপার কাজ করে যে আমি কি ঠিকঠাক করতে পারছি, আমার বোধ হয় হবে না। তারপরে আবার ওই পেছন দিকে ব্যাকওয়ার্ডে চলে যায়, যখন ডাউনফল চলে, যে না এই মানুষগুলোতে এই কাজ এই বলেছে, যারা ফ্লোরে ছিল তারা এই বলেছে। কারণ আমার খুব ভালো মনে হয় যে কি বলতো, আমি এটা প্রেফার করি, স্ক্রিনে অভিনয় দেখা মানুষের আর সামনাসামনি অভিনয় দেখা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ স্ক্রিনে যখন আমরা কোনো জিনিস দেখছি, এই যে যেমন তোমরা পডকাস্টটা করছো, তখন এটা তোমার হচ্ছে এডিটিং টেবিলে ফেলবে, এডিটিং টেবিলে ফেলে কালার গ্রেড দেবে, এডিট করবে, সাউন্ড নিয়ে টানাটানি করবে, কোথায় কি করলে ভালো হয় সেটা করবে, একদম পলিশিং, যেটা পলিশ চাল ডাল বলে আর কি, বাজারে বিক্রি হয় সেরকম। কিন্তু রটার মধ্যে যে ব্যাপারটা থাকে, যেটা আমি অন স্পট অন শুটে দেখছি বা শটে দেখছি আমরা, সেইটা হচ্ছে আসল জিনিস। তো সেই অন শট দেখে যে মানুষগুলো আমাকে বলেছে, অ্যাপ্রিশিয়েট করেছে, আমি তো এতটা বললে আমি এমন বলছি, আমি আমার প্রথম ছবি হেমন্তের অপরাহ্ন, যার ডিরেকশনে তিনি ছিলেন সবাই জানে অশোক বিশ্বনাথন স্যার, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত ডিরেক্টর। এমন একটা সিচুয়েশন গেছে, আমার কাছে এখন ভিডিওটা খুব মজার, আমার খুব মজা লাগে, সাহসও পাই, আবার না আচ্ছা এটা এরকম হয়েছে। আমাদের বোধহয় প্রিমিয়ার ছিল, হ্যাঁ প্রিমিয়ারের দিনকে আমরা এবার যারা কাস্ট অ্যান্ড ক্রিউ ছিল তাদেরকে ইন্টারভিউ নিচ্ছে। এই পাশের স্যারকে একটা রেডিও এফএম চ্যানেল ইন্টারভিউ নিচ্ছে, আমি ঠিক পেছন দিকে, আমি তখনও দেখতে পাইনি, বুঝিনি, আর আমি ঠিক পেছন দিকটাতেই আর একটা চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছি, স্যার এখানে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি। এবার সেইটা বড় ব্যাপার বলছি না, আমি বলতে চাইছি পরে আমি ওই রেডিও এফএম ইন্টারভিউটা দেখি, তখন স্যার আমাকে নিয়ে কথা বলছে। এই সব কিছুর দিকে যখন না বলা যে আচ্ছা ঠিক আছে চলো উঠে দাঁড়াবো, পারবো, ডাউনফল সবার আসে, সবাই ভালো করে না, সবার দিন ভালো যায় না। আমার খুব পছন্দের একজন অভিনেতা, সেও দেখলাম একটা শুটিং করতে গিয়ে সেও দেখলাম অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। সে কিন্তু খুব ভালো পরিচিত নাম তার, আমি নাম নিচ্ছি না, কিন্তু সে খুব ভালো পরিচিত একটা নাম। তখন তাকে দেখেও বুঝলাম যে না, সবার সব দিন ভালো যায় না, বা
মেসিও রোজ গোল মারে না, লাইফে আপস ডাউন থাকবে। আপস ডাউন এবার ধরো একটা প্রজেক্ট তুমি করছো, এবং সেই প্রজেক্টটা শেষ হলো, হ্যাঁ। এর পরের প্রজেক্ট পাওয়া পর্যন্ত তুমি কি কি করো বা কতটা প্রেশার থাকে তোমার? প্রেশার তো একটা থাকেই যে আবার কবে নতুন একটা দেখো, একটা ফাইন্যান্সিয়াল চাপ তো থাকে, কারণ আমার নিজেকে চলতে হয়, এই মানে আর্থিক সাহায্য আমার এক্সট্রা কিছু নেই। কারণ আমি মনে করি যে এখন দাঁড়িয়ে মনে হয় খুব ভাবে যে যদি একটা সাইডে কিছু একটা করা যেতে পারতো তাহলে খুব ভালো হতো বা হতে পারতো। তো চেষ্টা করব, যদি যদি খুব প্রবলেমে পড়ি তাহলে সেই জিনিসটা করার। আমাকে অনেকেই সাজেশন দিয়েছে যে তুই সেটা কর, কেন করিস না, সাইডে কিছু লাভ না। আমার মনে হয় আমি না যতবার চেষ্টা করি দু নৌকোয় পা দিয়ে চলার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যতবার চেষ্টা করছি আমি না উঠে গেছি, আমি একসঙ্গে অনেক কিছু করতে পারি না। তুমি এতদিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত, বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয় করেছো, যেমন ধরো ওটিটিতে করেছো, ওয়েব সিরিজে করেছো, তার মধ্যে বিগ স্ক্রিনেও কাজ করেছো। তো কাজ করা তোমার ক্ষেত্রে কতটা স্বাধীন সেই জায়গাতে? স্বাধীন বলতে দেখো, কাজ করা তো অবভিয়াসলি স্বাধীন একটা জায়গাতে, কারণ অভিনেতারা স্বাধীন। হ্যাঁ, কিন্তু ক্যামেরার ক্ষেত্রে তোমার হচ্ছে ক্যামেরাটা প্রপার হচ্ছে তোমার ডিরেক্টরস মিডিয়াম, মানে ডিরেক্টর যদি বলে, এবং একটা সিরিয়ালের ক্ষেত্রে আমি যদি বলি, সিরিয়ালের সিন বাঁধা থাকে, মানে এইখান থেকে এই এত মিনিটের একটা সিন হবে, মানে লেখাই থাকে, স্ক্রিপ্টের উপরেই লেখা থাকে এখন, ঠিক আছে। আর তখন ডিরেক্টরস বলে, আমি 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 যে কটা সৌভাগ্যক্রমে আমার এরকম কোনো সিরিয়াল করার সৌভাগ্য মানে সুযোগ হয়নি যে সিরিয়ালে আমাকে বলে দিচ্ছে যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, মানে সেই ডিরেক্টরগুলো মানে ছেড়ে দেয় যে ঠিক আছে তুমি করো, মানে আমি জানি তুমি পারবে, তুমি করো। আবার আমার অনেক বন্ধুরাই বলে যে তাদেরকে করতে দেওয়া হয় না, তারা করতে চায়, তারা দেখছে জিনিসটা হচ্ছে না, মানে আরো অন্য কিছু লাগতো, কিন্তু তাদেরকে তাও করতে দেওয়া হয় না, তাদেরকে ওই এবং স্ক্রিপ্টের বাইরে পর্যন্ত যেতে দেয় না। মানে স্ক্রিপ্টে যদি লেখা থাকে মা আমি ভাত খাবো, ভাতটা গরম করে চালটাকে ভাত করে ফুটিয়ে আনো, তাহলে তাকে সেটাই বলতে হবে, মা আমি ভাত খাবো, ভাতটাকে গরম করে চাল করে আরে ভাই ভাতটা তো চাল করে চালটা সেদ্ধ করে ভাতটা হয় না। সেটাতে যদি আমার এক লাইনে কাজ হয় যে মা আমি ভাত খাবো, গরম ভাত দাও, হয়ে গেল। বা মা আমি গরম ভাত খাবো, দাও খিদে পেয়েছে, হয়ে গেল। তো অনেকে আছে যারা সেই জনরা থেকে বেরোতে দেন না, সেই স্বাধীনতা দেন না। আমার খুব সৌভাগ্য হয়েছে মানে এই এমন কিছু ডিরেক্টর বা পরিচালকদের সঙ্গে কাজ করে যারা আমাকে সেই স্বাধীনতাটা দিয়েছেন। মানে সিরিয়ালে বলো, দেখো একটা স্পেসিফিক একটা ব্যারিকেড থাকে সব ক্যারেক্টারে, সেটা ডিরেক্টর দেখে না যে তুমি কিরম করছো সিনটা, তুমি একবার বলো তো দেখি সিনটা কিরম করছো, এটা দেখে নিল, ঠিক আছে। দেখে নেওয়ার পর তার যদি কোথাও মনে হয় এখানে একটু এইরকম ইনপুট দিলে ভালো হয়, আচ্ছা শোন মৃত্যুঞ্জয় তুই একটু এরকম করতো কেমন লাগে, আরেকটু এরকম করতো কেমন লাগে, সেইটা আলাদা জিনিস। কিন্তু স্বাধীনতা ডিরেক্টরদের ওপর ডিপেন্ড করে। ইভেন আমি এখনো পর্যন্ত যে কটা কাজ করছি স্বাধীনভাবেই করেছি। ইভেন পারিয়ার সময় আমি তথাগতদার বাড়িতে গিয়ে তথাগতদার সাথে স্ক্রিপ্ট রিডিং করেছি। স্ক্রিপ্ট রিডিংয়ে তথাগতদা আমাকে মানে দেখেছে যে আমি এই সিনটা কিরমভাবে করতে পারবো, বা তথাগতদা নিজেও দেখিয়ে দিয়েছে এইটা এইভাবে করো, এইটা এইভাবে করতো কেমন লাগে, তুই বল তো এরমভাবে কিরম করলে কিরম লাগবে। তো সেইটা যখন হয়েছে আবার সেটাই গিয়ে তথাগতদের পুরো আলাদা, তথাগতদের পুরো ছেড়ে দিয়েছে। অনেক সিন অ্যাডও হয়েছে, মানে পারিয়াতে অনেক সিন আমার অনেক বেশ কিছু সিন অ্যাড হয়েছে, ছোটো 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 সিন, সেগুলো স্বাধীন ওই পুরোটাই পরিচালকের হাতে ডিপেন্ড করে। এবং ইভেন থিয়েটারের ক্ষেত্রে তো অবভিয়াসলি ডিপেন্ড করে, পরিচালকের হাতে ডিপেন্ড করে। ওইখানে আবার থিয়েটারের ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে যখন কোনো অভিনেতা যখন অভিনয় করছে, কিন্তু সেটা তোমার হচ্ছে যেটা স্ক্রিপ্টটা মানে সিরিয়াল সিনেমা সব কিছুর ক্ষেত্রেই ক্যামেরা বা স্ক্রিপ্টটা যেটা ডিপেন্ড করে সেটা কি অভিনেতা হয়ে উঠতে পারছে, সেই মানুষটা বা সেই চরিত্রটা সেটা ডিপেন্ড করে। তখন যেটা হয় তখন তো একটা প্রস্তুত নেই যে এটা মানে ক্যারেক্টারটাকে বলতে চাইছো ফুটিয়ে তোলার যে ব্যাপারটা, সেটা যতক্ষণ না পাচ্ছ, বা যদি দেখা যায় যে এটা যদি আরেকটু ভালো করা যায়, বা তোমার যদি সেই পোটেনশিয়ালটা থাকে, বা তোমাকে যদি যেটা থেকে বোঝে যে এটা করলে তোমার কাজে লাগছে, তাহলে সেই ক্ষেত্রে মানে স্বাধীনটা সমস্ত মানে পরিচালকের হাতে ডিপেন্ড করে। ধরো আমি একটা কোনো প্রফেশনে এন্ট্রি করতে যাচ্ছি, সেটা জুনিয়র হোক বা এক্সপিরিয়েন্স পার্সন হোক, স্কিলের পাশাপাশি কোথাও যেন মনে হয় যে কানেকশনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, তো এই প্রফেশনে সেটা করতে হবে। প্রফেশন অনেকটাই বেশি, আমার খুবভাবে মনে হয় কানেকশনটা থাকে না। কানেকশন বলতে তাই বলে এই 24টা ঘন্টা
পায়ের মধ্যে পড়ে থাকো না। কানেকশন মধ্যে যে আমি কাজটা পারি, তুমি আমাকে কাজে নাও। দেখো আমি মনে করি না যে কাজ চাওয়াটা কোনো অপরাধ। আমি অনেক বড় বড় মানুষের দেখেছি তারা কাজ চাইছে, তাই বলে সে কাজটা বিক্রি করছে, সে নিজেকে দেখাচ্ছে যে আমি দেখো আমি এই ক্রাফটটা করি, এই ক্রাফটটা করে আমি তোমাকে দেখাচ্ছি আমি এই কাজটা করেই খাই, আমাকে নেও তুমি। তো আমাকে অনেকে বলে, অনেকেই দেখেছি, আমার অনেক পরিচিত মানুষজন আছে যে অনেক কলিগস আছে বলে আমি কাজ মাছ চাইতে পারি না, আসলে না যেন বিরাট কিছু, আমাকে বাড়িতে বসে আমাকে কাজ দিয়ে যাবে। মনে মনে ভাবি যে আচ্ছা কাজ চাওয়া তো এতটাই খারাপ, মানে তুমি তো কি বলবো, মানে বিরাট বড় লেজেন্ড না বাবা, তুমি তো অন্য গ্রহের প্রাণী নও রে বাবা। আচ্ছা তোমার বদলে আরো 10 জন দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়, তুমি যে জায়গাটায় বসে আছো সেই জায়গাটা বসার জন্য আরো 10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি উঠলে স্যাট 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 করে ওই 10 জন টাক 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 করে বসে পড়বে, তুমি ম্যাটার করো না। মানে এটা খুব ভুল একটা ধারণা যে চরিত্রটা আমার জন্য বা আমার জন্য চরিত্রটা, সেটা একদমই নয়। চরিত্রটা তোমাকে দেওয়া হয়েছে, তোমার দায়িত্ব তুমি কতটা যত্ন সহকারে চরিত্রটা করতে পারছো সেইটা একটা ডিপেন্ড করে। তো কানেকশনের ব্যাপারটা তোমার হচ্ছে, তো তুমি কানেকশনটা কখন কাজে লাগে? কানেকশন যে আমি ধরো একটা জায়গায়, আমি যেরকম অনেক স্টুডিওতে যখন প্রথম শুরু হয়েছে স্টুডিওতে ঘুরেছি, সেখানে কাস্টিং করে প্রোগ্রামার ইপি তাদের কাছে গেছি, তাদের কাছে নিজেকে প্রথমত হচ্ছে একটা তাদের কাছে নিজেকে প্রমাণ করা যে আমি কাজটা পারি, তুমি দেখো। মানে আমি তাদেরকে ভিডিও পাঠিয়েছি, মনোলগ করে পাঠিয়েছি যে দেখো কাজটা আমি পারি বা করছি, কাজটা আমি করছি, তোমার যদি কোথাও মনে হয় যে আমাকে লাগবে, আই ট্রাই টু গিভ মাই বেস্ট, ইফ এনি ক্যারেক্টার ইজ দেয়ার দেন ইউ ক্যান কল মি। এইরকম একটা ব্যাপার, এই সব যে একটা অ্যাপ্রোচ থাকে ওইটাতে কানেকশন তো লাগবেই, মানে কারণ তোমার কাজ করতে গেলে কানেকশন লাগে, নাহলে ওই একটা সুযোগ আছে, ওটা আলাদা বলছি না, পায়ের মধ্যে সারাক্ষণ পড়ে থাকো কিন্তু নিজের ক্রাফটটাকে একদম মানে মেরে কেটে শেষ করে দাও, মানে জানোই না তুমি ক্রাফটটা সম্পর্কে, কিন্তু আমি কাজ করবো ওইরকম, ওইটা আবার বলছি না। মানে কানেকশন আমার কাছে প্রচুর আছে, আমি এমন অনেক মানুষ দেখছি যারা প্রচুর কানেকশন, তাদের সাথে রীতিমতো খাওয়া দাওয়া থেকে ওঠা বসা থেকে শুরু করে সব কিছু করে এবং ভালো ভালো চরিত্র করে, কিন্তু আলটিমেটলি তারা যেটা করে সেটা মানে ওই রকমই করে আর কি। এতগুলো জায়গায় তুমি অভিনয় করেছো, এতগুলো প্ল্যাটফর্মে অভিনয় করেছো, সেক্ষেত্রে কোন রোলটা তোমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়েছে? যেমন ধরো নেগেটিভ রোল, রোম্যান্টিক কাইন্ড অফ, নর্মাল। তো বেশ আমার কোন রোলটা ভালো লেগেছে, মজা পেয়েছি, আমি রোল করতে মজা পেয়েছি হচ্ছে পুয়ের মানটা যেহেতু নেগেটিভ ক্যারেক্টার ছিল সেটা করতে মজা পেয়েছি। আবার তুমি আশেপাশে থাকলে তো একদম মানে আমি না একটু আমি শেডি ক্যারেক্টার করতে বেশ মজা পাই, যে ক্যারেক্টারগুলো একটু শেড আছে। তুমি আশেপাশে থাকলে তো সিধু যে ক্যারেক্টারটা ছিল সেটা করতে মজা পেয়েছি। আমি রিসেন্ট যে কাজটা করে মজা পাচ্ছি, আমি জানি না কাজটা আবার শুরু কথা আছে আমার, শ্রীমান ভগবান দাস আজান, ওটা খুব মজা পেয়েছি। মানে আমি যে তুমি বলো যে এখনো পর্যন্ত সব থেকে মজা কোনটায় পেয়েছি, মানে অভিনয় করার জায়গা কোথায় পেয়েছি, আজানে আমি খুব মজা পেয়েছি। আজানে অভিনয় করার মানে আমরা এখন গায়ে কাটা দিচ্ছি, আজানে যখন আমি অভিনয় করছি আমার এবার বিশ্বনাথ দা তো তোমার হচ্ছে অনেক সিনিয়র পার্সন, আমরা ছোটো থেকে বিশ্বনাথ দাকে দেখে এসেছি আমি, তো সেই মানুষটার সঙ্গে অভিনয় করছি আমি প্রথমত একটু মানে আমার কাছে কি বলতো, মানে যে মানুষটা যখন অফ ক্যামেরা থাকবে সেই মানুষটা আমার কাছে সেই একটা অদ্ভুত একটা অভূতপূর্ণ একটা মানুষ, কিন্তু ক্যামেরা চালালে মানে এটা আমারও আগে ছিল না, আগে টেনশন, কিন্তু এখন দাঁড়িয়েছে যে চলো তুমিও অভিনেতা আমিও অভিনেতা, এটা ওই অহংকারের কথা না, মানে ক্যামেরার সামনে তুমিও অভিনয় করছো আমি অভিনয় করছি, চলো এবার অভিনয় মানে কি, অভিনয় মানে তো আমি মৃত্যুঞ্জয়ের সেটা থেকে বেরিয়ে আসছি, আমি অন্য চরিত্র হচ্ছি এবং আরেকজন মানুষ সেও সেটা থেকে বেরিয়ে আসছে, সেটা এবার করলাম, করার পর এবং আজান এমন একটা চরিত্র যে চরিত্রটাতে আমি প্রথমবার, আজান একটা মজার ঘটনা আছে, প্রথমবার আমি অন শট অন ক্যামেরা উইদাউট এনি গ্লিসারিন, মানে উইদাউট এনি গ্লিসারিন না, মানে আমি এই সিনটাই করলাম প্রথমবার, মানে এই একটা ইমোশনাল সিন যেখানে আমার চোখ দিয়ে জল পড়বে, মানে আমার চোখের মধ্যে জলটা এতটা ধরা থাকবে, ঠিক ওই ডায়লগটা যখন বলাটা আমি শেষ করবো তখন টাক করে জলটা পড়বো, এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ ছিল। ওই প্রথমে আমি একটা কথা বলতে আমার চ্যালেঞ্জ দিতে খুব ভালো লাগে, শর্টটা যখন দিতে যাবো ইমোশনাল সিন, তখন আমাকে মেকআপ আর্টিস্ট এসে জিজ্ঞেস করতো যে হ্যাঁ ভাই রিসেন্ট হলো তো শিওর তুমি, হ্যাঁ ঠিক আছে। আমি ডিরেক্টরকে বললাম, শুভমদা খুব ভালো ডিরেক্টর ছিলেন, খুব ভালো ডিরেক্টর, এখন শুনলাম টিম চেঞ্জ হয়েছে,
এখন নতুন টিমের সঙ্গে কাজ করা হয়নি এখন আমার। তো সময় 2 মিনিট না, আমাকে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় দাও, আমি জাস্ট তো গেলাম। আমিও নিজে ভয় পাচ্ছি যে আমি যে এটা যে করে ফেললাম, আমি কি করতে পারবো, আমি কি চোখ দিয়ে সেই মুহূর্তে জলটা পার করতে পারবো, বা আমার চোখটা কি ছলছল করবে। ঠিক আছে, করছি। ঠাকুরের কৃপায় আমি যেরকম চেয়েছিলাম সিনটা, এইটাতে এই টাইমটাতে চোখটা ছলছল করবে। কাঁদা মানে তো করে কাঁদা নয় সবসময়, একটা আস্তে আস্তে চোখের মধ্যে ইমোশন জেনারেট করে, আস্তে আস্তে চোখটা কিছু বললে চোখটা ছলছল করতে আস্তে আস্তে চোখের কোনায় টস টস করে জল জমলো। সেটাও এক ধরনের কান্না, যে চোখ দিয়ে জল বোঝা, কিন্তু টস টস জল জমে আছে, হাত দিয়ে এরকম করে মুছে দেবো। আবার চোখটা ছলছল করা, আবার চোখ দিয়ে হা করে কথা বলতে হাসি কথা বলতে এইখান দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, সেটাও হয়। তা আমি ওইটা ওই টস টস করে জলটা আমার মনে ভয় লাগছে। আমরা সিনটা করছি তখন আমার মনে ভয় লাগছে টস টস করে জলটা যেন এর আগে না করছে, তাহলে আর ডায়লগটার কোনো মানে থাকবে না, তো ঠাকুরকে ওই আমি যে টাইমটা চেয়েছিলাম সেই ডায়লগটা বলবো, ঠাকুর এখানে জল করবো। তারপরে আমি তো অনেকটা দূরে, সিন শেষ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমি তো অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। আমি ওই চট করে যাদের আমি চিনি না, যে সমস্ত অভিনেতাদের, মানে তারা যত বড়ই মানুষ হোক না কেন, মানে রেসপেক্ট করি, ডিউ টু রেসপেক্ট, আমি তাদেরকে গিয়ে নিজে থেকে কথা বলতে এখনো 10 বার ভাবি যে কথা বলবো, তারা কি ভাববে না ভাববে, আমাকে তো তিনি চিনেন না। ওটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। মানে বিষয়টা বসে আছে, বিষয়টা হচ্ছে এদিকে শোন, বস পাশে বস, কি করলি তুই জানিস না, তোর চোখ পুরো তৈরি, কি করলি তুমি, কি নাম তোর, নাম জিজ্ঞেস করলো নিয়ে বলছে। আমি বললাম যে আমাদের কালনাতে তুমি অনেকবার শো করতে গেছো, তখন দেখেও ছিলেন। এমন একটা সময় আছে, একটা শোতে বিশ্বনাথে এসেছিল কালনাতে, আমি তখন একটা ছোট, আমি বাউন্সারে খুশি দিয়েছিলাম, বিশ্বনাথকে সেটাও বলছি। নিয়ে বলছে আবার আজকে তোমার পাশে আমি অভিনয় করছি, নিয়ে আমাকে বিশ্বনাথ বলছে খুব ভালো অভিনয় করিস। আমরা সেই মধ্যে গায়ক আছে, সামনে প্রডিউসার বসে আছে, তাকে দেখে বিশ্বনাথ, আমি একটা শর্ট দিচ্ছি, বিশ্বনাথ তাকে বলছে, আমি দেখতে পাচ্ছি ছেলেটা সিনটার মধ্যে, মানে এইরকম, মানে এগুলো মানে আমার এখন মানে খুবভাবে মানে ইয়ে করে, যখন ডাউন হয়ে যায় যে না এগুলো তো হয়েছে, মানে এগুলো তোমাকে ইন্সপায়ার করে প্রচন্ড ভাবে। মানে তখন আমাকে একটা কথা বিষয়টা যেটা আমার সব থেকে লেগে আছে, বিষয়টা হচ্ছে বহুদিন পর নতুন কোনো আনপ্রাণ মুখের সঙ্গে কাজ করে মজা। কাট্টু আমার আরেকটা বড় পাওনা বিশ্বনাথের কাছে হয়েছে, মানে এইটা থাকে না মনে একটা সুপ্ত বাসনা থাকে না কোথাও, বিশ্বনাথ তো নিজের দেশের বাড়ি ইয়েতে বসিরহাটে ওই দিকটায় আর্মেনিয়া। তো আমি মনে ভাবছি যে বিশ্বনাথকে দুর্গাপূজা, তখন দুর্গাপূজার সিজনটা চলছে, ঠিক আছে, বিশ্বনাথ দেখছি নিচে থেকেই বললো ওই গোটা ফ্লোর থেকে খালি আমি একা আর হচ্ছে মিমিতি ছিল, আর কাউকে জানি না, কিন্তু অভিনেতা আমি একা ছিলাম সেই মুহূর্তে। মানে এটা আমাদের অনেকটা বড় বিশ্বনাথ বলছে শোন না, বলছি ফোন করে চলে আয়, যে কোনো দিন আয়, আমার বাড়িতে পুজো আছে, আমি না আমার বলতেও হলো না কথাটা, মানে আমি মনে ভাবতে যে বিশ্বনাথকে বলবো যে বিশ্বনাথদা ওই শোনো না, তোমাদের বাড়িতে তো দুর্গাপুজো হয়, এবং শুনেছি, আমার খুব অনেক যখন থেকে দেখছি টিভিতে যাওয়ার ইচ্ছা, মানে আমি ওখানে সবাই এলাও, উনি নিজে থেকেই বললেন। মানে আমি বললাম না, বিশ্বনাথদার মতো মানুষ যদি ইন্ডাস্ট্রিতে সবাই হতো না গো, মানে যারা নতুনদের মানে পুজো করে অ্যাপ্রোচ, মানে হাতে করে ইয়ে করে বলে, যারা এই প্রত্যেকটা মুহূর্তে ওই স্ট্যামারিং করে যে না তুমি ভালো, বিশ্বনাথের বাড়ি দেখেছি, বিশ্বনাথ তাদের বন্ধুদের সঙ্গে পরিচয় করেছে, এটা খুব ভালো অভিনেতা। আরে আজাদকে দেখেছো, ইভেন ওখানে গিয়ে মানে অনেকে আমাকে চিনতেও পেরেছে, যেটা অনেক বড় পাওনা আমার কাছে। বিশ্বনাথের বাড়িতে গিয়ে প্রথম যখন ঢুকলাম, বিশ্বনাথের পুজো হচ্ছে, আর আমি তো অষ্টমী নবমী দিন গেছিলাম, অষ্টমী দিন গেছিলাম। তো বিশ্বনাথের বাড়িতে সকালবেলা কেউ, বিশ্বনাথ যখন পৌঁছলো সকালবেলা কেউ ফুল দিয়ে গেছে, বিশ্বনাথের শ্রীমান ভগবান দাসের জন্য একটা গোলাপ ফুল দিয়ে গেছে। বিশ্বনাথ খুব ভালো একটা জিনিস ছিল, বিশ্বনাথ নিজের যেগুলো পায় সেগুলো নিয়ে একটা গ্যালারি টাইপের করা আছে বাড়িতে। তো এরকম একটা ফুল নিয়ে তোমার হচ্ছে ডায়েরির মধ্যে, মানে উনি পাঠ করেন, চণ্ডী পাঠ করেন পুজোর সময়, ওই একদিকে পুরোহিত পাঠ করছে, একদিকে বিশ্বনাথ পাঠ করছে ওই ইয়েতে। তখন চণ্ডী পাঠ করা শেষ হলো, বিশ্বনাথ শোন ভালো খবর আছে, আজ আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম,
আমাকে কে একজন শ্রীমান ভগবান দাসের ফুল দিয়ে গেছে, এটা আজানের জন্য অনেক বড় পাওয়া। তোর জন্য, আমাদের সবার জন্য, টিমের জন্য এদের গোলাপ ফুল, এটা আমাদের সবার। মানুষটা এই লেভেলে মানুষ, উনি তো বলতে পারতেন যে এটা আমাকে দিয়ে গেছে। মানুষটা এই লেভেলে মানুষ, ভালো কি ভালো, এটা মানে প্রচন্ড ভালো। এইরকম মানুষ যদি সবাই হতে পারতো না, বিশ্বনাথ তো খুব খুব ভালো হতো। এইরকম সাপোর্টিং এরকম মানুষ, আমি এখন ইমোশনাল হয়ে যাই পুরো সিনটা ভাবতে। আচ্ছা, এই প্রফেশনে যখন এসছো, এমন কোনো পার্টিকুলার অভিনেতা আছে বা অভিনেত্রী আছে যাদের সাথে কাজ করার স্বপ্ন ছিল, পূরণ হয়েছে? কাজ করার স্বপ্ন ছিল তোমার হচ্ছে, দেখো স্বপ্ন বলতে না, আমার কাছে ওই খালি একটা কাজ করবো তাতেই শেষ হয় না। আমার কাছে যেমন একজনের স্বপ্ন ছিল ঋতিক চক্রবর্তীর সঙ্গে কাজ করা, জয়দীপ মুখার্জি স্যারের সঙ্গে কাজ করা। দুজনের সঙ্গে কাজ করে ফেলেছি, পছন্দ হয়েছে। আমার চেষ্টা আরও অনেক কাজ করবো তাদের সাথে। তথাকথন যে আমার খুব পছন্দের একজন পরিচালক, অভিনেতা দুটোই, তার সাথে পারিয়া করেছে, তার সাথে আরও কাজ করার ইচ্ছা আছে আমার। এগুলো হয়ে যাদের সাথে আমি কাজ করেছি। বিশ্বনাথের সাথে কাজ করার খুব মানে চরিত্রাভিনেতা এবং কমেডি অভিনেতার মধ্যে পার্থক্য আছে। চরিত্রাভিনেতা যে সব চরিত্রে নিজেকে মানতে পারে, বিশ্বনাথ, খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক, এনারা সেই রকমই একজন অভিনেতা যারা সব চরিত্রাভিনেতা যাকে বলে। মানে আমি যেটা বেশি প্রিফার করি, মানে আমি একটু ওই মেন হিরো বা এই থেকে আমি নিজেও জানি আমি হিরো হতে পারবো। আমার যে হাইট বা যে বডি স্ট্রাকচার, আমি হিরো মানে জন্য নয়, প্রিফারেবল নয়। আর যদি বাই চান্স ওই টুকটাক কোথা থেকে বলে যে তোকেই লাগবে, তাহলে সেটা আলাদা ব্যাপার, মানে সেইটা আমি আশাও নিয়ে রাখছি না। তো আমি চরিত্রাভিনেতা মানে একটা ছেলে বা একটা মানুষ, যে মানুষটা দর্শকের চরিত্র পোর্ট্রে করছে, তো সেইটা একটা। তো তিনি একজন আছেন। দেবদাসের সাথে কাজ করার তো ইচ্ছা ছিল, সে আমার ইন্সপিরেশন। আমার এখনো পর্যন্ত ঘরে দেবদার একটা কাট আউট লাগানো আছে, মানে বোধহয় যত সময় পাগলুর সময় একটা পেপারে কাট আউট বেরিয়েছিল, সেই কাট আউটটা এখন দেওয়ালে লাগানো আছে আমার বাড়িতে, রান্নার বাড়িতে, সেটা একটা আছে। আমার অভিনেত্রীদের মধ্যে শুভশ্রীদির সাথে কাজ করার খুব ইচ্ছে, খুব ভালো লাগে শুভশ্রীদি। তারপর তোমার হচ্ছে এদিকে হচ্ছে বাসর দত্তাদি, আমার খুব পছন্দের অভিনেত্রী বাসর দত্তাদি। আর একজন আছে তোমার হচ্ছে ঋতব্রতর সঙ্গেও কাজ করে। ঋতব্রত এখন আমার প্রায় বন্ধু সময় বলতে গেলে ঋতব্রত। তারপর তোমার হচ্ছে আর যদি বাংলা থেকে বলতে যাও, প্রসেনজিৎ চ্যাটার্জি তো আছেনই, উনি তো খুব ভালো অভিনেতা এবং ভালো মানুষ সর্বনিম্ন। প্রসেনজিৎ চ্যাটার্জি আমাকে আমার মনোলগ দেখে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলেন, একটা মনোলগ দেখে আমি পাঠিয়েছিলাম, ভাবছিলাম যে পাঠা হবে কি হবে না, দেখবেন কি দেখবেন না। আমি দেখলাম রাত্রিবেলা আপনি আমাকে টেক্সট করেছেন হোয়াটসঅ্যাপে যে খুব ভালো হয়েছে। তো তিনি আছেন। আর হিন্দির মধ্যে থেকে আছেন পঙ্কজ ত্রিপাঠী আছেন, রাজকুমার রাও আছেন, ইয়াদব আছেন, নওয়াজুদ্দিন সিদ্দিকী আছেন, ইরফান খান আছেন, ছিলেন, উনি এখন আমাদের মধ্যে নেই। তারপরে তোমার হচ্ছে বলো না, পঞ্চায়েতের যিনি ইয়ে করলেন, নাম হয়ে যাচ্ছে, বিনোদ, যে ছেলেটা করছে, খুব ভালো লাগে, কি ভালো লাগে আমার ওনাকে। উনি আছেন, মানাজ বাজপেয়ী আছেন, প্রচুর প্রচুর প্রচুর। দেখা যায় কবে ইচ্ছেগুলো পূরণ হয়। শাহরুখ খান তো আছে, মানে ওটা তো টপ নচ। রণবীর সিংকে আমার খুব ভালো লাগে, রণবীর কাপুরও আবার খুব, মানে আমার খুব ভার্সেটাইল অভিনেতাদের খুব ভালো লাগে, মানে যারা ওই একটা ছাঁচে বিভিন্ন ধরনের ক্যারেক্টার করে, ভাঙে এবং বোঝা যায়, চোখে মুখে বোঝা যায় যে এই মানুষটা নয়, আলাদা। খুব ভালো লাগে সেই মানুষগুলো। বা বাংলায় আরেকজন আছে, রুদ্রনীল ঘোষ আছে, রুদ্রনীল আমাদের ভালো বলতে। তো অভিনয়ের পাশাপাশি তোমার একটা নতুন ট্যালেন্টের কথা জানতে পারলাম। রিসেন্টলি তুমি গপ্পমের থেকে তো ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছো রামদিনের চরিত্রে, তো সম্পূর্ণ নতুন একটা বিষয়। তো কেমন লেগেছে, কতটা কঠিন ছিল তোমার জন্য? মারাত্মক ভয়েস অ্যাক্টিং, প্রচণ্ড কঠিন। মানে তুমি যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করো, সেটা তুমি পুরো বডিটাকে পাচ্ছ, বডিটা ইউজ করে অভিনয় করো, মানে একটা চরিত্রকে নিজের বডির মধ্যে নিয়ে হাত নড়াচড় চরিত্রের মধ্যে ইয়ে করছো, মানে তুমি এই ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছ। কিন্তু ভয়েস অ্যাক্টিংয়ে ওই একটা জায়গাতে তথস্থ হয়ে বসে থেকে ওইভাবে তুমি কন্টিনিউয়াসলি ওই চরিত্র হয়ে বলে যাওয়া, ওটা প্রচণ্ডটা, ভয়েস অ্যাক্টিং প্রচণ্ডটা, মানে এবং ওটা মানে যেটুকুনি আমি করেছি, মানে সেটুকুনি সম্ভব হয়েছে তোমার হচ্ছে মির্দার যদি না থাকতে হতো না। মির্দাকে তো আমরা অবভিয়াসলি মানে
লেজেন্ড অফ রেডিও বলে থাকি বা ভয়েস। মানে আমাকে গধূলিদি যখন ফোন করেছিল যে এরকম একটা অডিশন আছে, এবং চরিত্রটা ছিল হচ্ছে বিহারি টাইপের চরিত্র, একটু মানে ওই বাংলা এবং হিন্দি মিশিয়ে কথা বলবো, মানে বাঙালি বিহারি যারা হয়। একটা সার্কাসের দলের একটা ছেলে। তো অডিশনটা দেওয়ার পর আমাকে সেদিনকে রাত্রিবেলা কন্টিনিউ করে যে এরকম কোন সিলেক্ট হয়েছে তুমি। তো পরের দিনকে শুট আছে, তো আমি মিতার বাড়িতে চলে যাই। মিতার বাড়িতে চলে যাবো, তারপরে আমি যাই, গিয়ে ইভেন ভয়েস অ্যাক্টিং কি জানো, ভয়েস অ্যাক্টিং ডাবিংও তাই, মানে ডাবিং যেটা হয় সিনেমার, যেটা সিরিয়ালে হয় না, সিরিয়ালে খুব কম হয়। বিশেষ কিছু পরিস্থিতি হলে তখন ডাবিংটা ইউজ করা হয়, নাহলে তো সিরিয়াল তো লেভেলে হয়, ডাইরেক্ট সাউন্ড হয়। আর সিনেমাতে তোমার হচ্ছে ওই যখন মানে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে আমাকে মেন্টালি কানেক্ট করতে হয়, মেন্টালি কানেক্ট করতে হবে। আর সিনেমা ডাবিং এর সময় যেটা হয় তোমার হচ্ছে ওই বাইরে থেকে প্রচুর নয়েজ থাকে, সেইটাকে রিফ্রেশ করার জন্য ওই আলাদা করে ওটাও চরিত্র হয়ে ঢুকতে হয়। ওটা কিন্তু ওটাতেও আমি বডিটা পাচ্ছি, কিন্তু ওই বসে থেকে তটস্থ হয়ে, মানে ওইটা খুব চাপ মানে ওই অভিনয়টা, ভয়েস অ্যাক্টিংটা খুব চাপের অ্যাক্টিং। মানে আমি জানি না আবার কখনো সুযোগ হবে কিনা করার, কিন্তু অনেক কিছু শিখেছি, অনেক ভুল তো করেছে, অবভিয়াসলি করেছি, এবং মিতাকে আসলে আমি সরি বলে এসেছি, মানে এক্সট্রিমলি সরি। মানে এরকম তো মিতা বলেছে না প্রথমবার তো, মিতা খুব এনকারেজও করেছে, তো সেখানে শিখেছি আমি। তো রিসেন্টলি তুমি মিউজিক ভিডিওতেও কাজ করেছো। হ্যাঁ, মিউজিক ভিডিও খুব একটা করা হয়নি, কিন্তু রিসেন্ট আমি একটা আর্টিস্ট হিসেবে একটা কাজ করলাম মিউজিক ভিডিওতে। তো মিউজিক ভিডিওতে জেনারেলি যেটা দেখি একটা শর্ট টাইমে স্টোরি টেলিং বলতে পারো তুমি। তো একটা সিনেমার ক্ষেত্রে বা একটা ওয়েব সিরিজের ক্ষেত্রে যেটা সিজন বাই সিজন বা একটা 3 ঘন্টার যে লেন্দি প্রসেস, যেখানে একটা টোটাল স্টোরিকে তোমার থ্রু আউট দেখানো হচ্ছে, সেই জায়গা থেকে সময়টাকে কমিয়ে একটা 5 মিনিট কি 6 মিনিটে নিয়ে যাওয়া, পুরো গল্পটাকে সামারাইজ করে, কতটা ডিফিকাল্ট মিউজিক ভিডিওর ক্ষেত্রে কি বলতো, একটা জিনিস হয় মিউজিক ভিডিওতে সিন ডিভাইড করা থাকে। মানে একটা ধরো যদি আমি একটা সিনেমা দেখছি 1 ঘন্টা, সেই 1 ঘন্টাটাকে কেটে ডিরেক্টররাই ঠিক করে, বা যারা ওখানে সিন ডিভিশনে বসে থাকে তারা ঠিক করে যে কোনগুলো ইম্পর্টেন্ট পার্ট, সেই ইম্পর্টেন্ট পার্টগুলোই দেখানো হয় মিউজিক ভিডিওতে। এবার সেই পার্টগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করলো ডিরেক্টর, তারপরে সেই ওয়াইজে সিন চলে। মানে একটা সিনেমা করতে গেলে 14টা সিন আছে, 14টা সিন থেকে হয়তো 5টা সিন ইম্পর্টেন্ট, যেই 5টা সিনের মধ্যে আমি পুরো গল্পটা বলে ফেলতে পারবো, মানে যেটা ওই এক লাইনে বলো, মানে আমি স্টোরি টেলার টাইপের। এবার সেইটা যখন ডিরেক্টর আমাকে বললো যে এই সিনগুলো এরকম, এবার সেই সিন ওয়াইজ চলতে থাকে। মানে ওটাতে আমাদের খুব একটা চাপ হয় না, মানে হ্যাঁ অভিনয়টা করতে হয়, ওইটা যেরকম বাকি আমাদের চাপ হয় না, মানে সেটা বাকিরা পরিচালকই বলে দেয় যে কিরকম বলবে না বলবে। তোমার এরকম মিউজিক ভিডিও পপুলার কিছু আছে যেটা এখনো ট্রেন্ডে চলে বা চলছে, এরকম কিছু বা এমন কিছু মেমোরেবল কিছু জিনিস? হ্যাঁ, আমার প্রথম মিউজিক ভিডিও তোমার হচ্ছে পার্থপ্রতিম ঘোষের একটা কভার ছিল, তোমায় আমায় মিলে গানটা। ওইটা এখনো পর্যন্ত অনেকজন বলে যে তোর এই ভিডিও দেখে, ইভেন পাঠায়, স্ক্রিনশট তুলে পাঠায় এখনো পর্যন্ত। ওটা আমার 2020 বা 21 করা, আর যে 5 বছর হয়ে গেলে এখনো পর্যন্ত পাঠায় আমাকে, যে মানুষের ইভেন যখন ওটা রিলিজ হয়, আমি গোটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যত হ্যান্ডেল আছে ততগুলোতে ভিউজ কাউন্ট করে দেখছিলাম 6 না 7 মিলিয়ন গোটা ভিউজ হয়েছিল ওটা মিউজিক ভিডিওটা সেই সময় দাঁড়িয়ে। ইভেন ওটা এখনো পর্যন্ত ভাইরাল হয়। আর একটা হয় টুকটাক ভাইরাল যদি বলে একটা কভার আছে প্রতীকদার, ওটাকে নিয়েই করা, গানটাকে নিয়ে প্রতিকূল, তো ওইটাও টুকটাক। এবার সেটা টি সিরিজের অনেক দিন পর মিউজিক ভিডিও খুব একটা করা হয় না আমার। ওইটা একটা মা ছেলের গল্প নিয়ে, খুব ভালো একটা গল্প, দেখা যায় এটা কি হয়। তুমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার রোল প্লে করেছো, তার মধ্যে একটা পুরো ডিফারেন্স, এটা একটা শর্ট ফিল্ম 1 টাকার কয়েনে ট্রান্সের একটা রোল। তো কি কি মানে তোমার পরিস্থিতির সম্মুখীন হয়েছিল এটা করার সময়, বা যখন ফার্স্ট জানতে পারলে যে এই রোলটা আমি পাচ্ছি? মানে আমার মজার বিষয় হচ্ছে আমার প্রচন্ড পছন্দের একটা চরিত্র হচ্ছে ট্রান্স ক্যারেক্টার, মানে আমার ড্রিম ক্যারেক্টার বলতে পারো ট্রান্স ক্যারেক্টার, এবং অবভিয়াসলি ডিফিকাল্ট ক্যারেক্টারটা পাওয়া, মানে ওই বডির মধ্যে আনা, কথার মধ্যে আনা। মানে আমি তোমার সঙ্গে যখন এরকম কথা, ওটা হয়ে যায় তোমার যে
এই শোনো না, এইরকম ভাবে কথা বলতে বলতে না আমি তোমার সাথে কথা বলতে পারবো না, পডকাস্ট করতে পারবো না, মানে এইরকম একটা বিষয়, ঠিক আছে? তো সেইটা ভয়েসটাকে ঘষা যে কোনটা করলে ঠিকঠাক হতে পারে বা মানে মানে আমি প্রথম আমার একটা ভুল হচ্ছিল যে মেয়েরই আমার ট্রান্স মানে বডি অ্যাক্টিং এ যতটা না আসছিল, মানে গলায় আনাটা বেশি টাফ। মানে ট্রান্স মানে তো তোমার হচ্ছে একটা পুরুষালী ভাবও থাকবে তার মধ্যে, কারণ সে ট্রান্স, মানে তো সেই জন্য তোমার হচ্ছে তাদের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস লক্ষ্য করা যায়। মানে তারা হতে চাইছে, কেউ কেউ হয় তারা সার্জারির মাধ্যমে হয়, মানে বাহ্যিক পরিবর্তন করে, আবার কেউ কেউ হয় যে তারা চাইলেও হতে পারে না, অনেক অনেক সমস্যার সম্মুখীন করতে হয়। তো সেইটা নিয়ে বেশ কিছুদিন ধরে রিসার্চ করি, এবং রিসার্চ অনেকদিন ধরেই আমার চলছে, অনেক বছর ধরে এই চরিত্রটা পাওয়া গেছে। কারণ ওটা আমার, আমি জানি যে যদি আমাকে বলে তাহলে আমি যেন করে উঠতে পারি, কারণ এটা আমার পছন্দের খুব চরিত্র। তো তারপরে আমি মানে একটা ভয়েসের খুব এবং ওদের না একটা ভয়েসের খুব ইয়ে থাকে, তারতম্য থাকে, মানে ওটা খুব মেয়েরই হলেও চলবে, মানে আমি তোমার সাথে এরকম ভাবে কথা বলবো, মানে একদম শুরু গলায় কথা বলবো তা হবে না, কিন্তু আমি তোমার সাথে এরকম ভাবে কথা বলবো, হালকা নাকে নাকে শব্দ হবে, সেটা কিন্তু চলবে, মানে এইরকম একটা ব্যাপার, ঠিক আছে? সেইটা নিয়ে ভাবো কোনটা এক্সাক্ট যাবে কোনটা এক্সাক্ট যাবে না, সেইটা আচ্ছা, মানে এরকম করতে করতে আপ ডাউন হয়ে যেত না। মানে আমার ক্ষেত্রে আমার একটা খুব ভালো একটা দিক, মানে আমি না সেট করে নিই, মানে আমি যদি এই চরিত্রটায় তোমার আছে, হ্যাঁ ভাই শোন না, বলছি আমি তোর সাথে একটা কথা বলতে চাই, এইটার করি, হ্যাঁ ভাই শোন না আমি তোর সাথে না এইভাবে কথা বলতে চাই। আবার থার্ড চরিত্র হচ্ছে মানে মৃত্যুঞ্জয়ের ভয়েস, আর যদি ভয়েস এক থাকে তাহলে যেন কথা বলার ধরনটা যেন চেঞ্জ। মানে আমি যদি তোমাকে বলি কি রে কেমন আছিস, কি রে কেমন আছিস, এই শোনো এরা হয় কি রে কি কেমন আছিস ঠিকঠাক, এইরকম মানে এই একটা আপস অ্যান্ড ডাউন, মানে একটা চরিত্র নিয়ে হয়। তো আমি না ওই করতে 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 মানে আমি সেট করেছিলাম একটা জিনিস যে আমার চরিত্রটা এইভাবেই কথা বলবে, এইভাবে বলবে কি রে কেমন আছিস, ওরে বাবা কত বড় হয়ে গেছিস, মানে এই যে নাকি নাকি বলেও একটা ভয়েসটা, এইটা সেট করে নিয়েছেন যে আমি কথা বলি। এবং আমি যেটা করি মানে কোনো চরিত্র পাওয়ার পর আমি না যদি সেটা যদি 1 মাস ধরে পাই, আমি কোনো চরিত্র আগে থেকে পাই, আমি সেই চরিত্রটার মতো করেই আমি চলার চেষ্টা করি। আমার কথাবার্তা বা আমার মানে চাল চলন হাব ভাব সেটা সবটা তো কোথাও, তাহলে লোক পাগল ভাববে। আমি একটা মজার কথা বলেছি, আমি যখন অচিন্ত সিজন 2টা করেছিলাম পল্টু চরিত্রটা, এবং পল্টু চরিত্রটা এমন একটা চরিত্র, পাড়ার নর্মাল ছেলে কিন্তু একটুখানি ওই রক টাইপের, ঠিক আছে, যে অচিন্তর উপর ইয়ে করবে, মানে অচিন্ত খুব পছন্দের একটা লোক, কিন্তু পাড়ার মধ্যে ফেমাস একটা ফেভারিট পার্সন, কিন্তু সে একটা ঘটনা ঘটিয়েছে, সেটা সিরিজ দেখে তারা জানে, যার জন্য আমরা রুখে দাঁড়িয়েছি যে না এইটা করা যাবে না এখানে। পরে অচিন্তই সঠিক প্রমাণ হয়েছে ঋত্বিক দেয়। তো আমি না ওই চরিত্রটাকে আলাদা করার চেষ্টা করি, এবং অভিনেতাদের না অবজারভেশন খুব ভালো হওয়া দরকার, মানে আমি নিজে এখনো পর্যন্ত চেষ্টা করি অবজারভেশনটা ভালো করার, মানে মানুষ দেখার, এবং মানুষ যত দেখবে তত অভিনয় শার্প হবে। আমি অচিন্ত এজ পাওয়ার পর অনেক ঘটনা ঘটেছে, অচিন্ত এজ পাওয়ার পর মানে অনেক কারণে শুটিং আটকেছে, তো আমি একটা হিউজ টাইম পেয়েছিলাম। তো আমি প্রায় 1 মাস, আমি আমার যেখানে বর্তমানে থাকি শিয়ালদা স্টেশন খুব কাছে আমাদের, আমি প্রায় 1 মাস খালি গিয়ে বসেই থাকতাম আমি চরিত্রটাকে করার জন্য। এবং ঠিক যেদিনকে শুটিং তার ঠিক আগের দিন রাত্রিবেলা আমি শিয়ালদা স্টেশনে আসি, আমি তখন চরিত্রটা পাইনি আমি, কারণ আমি জানি যে আমি এখনো পর্যন্ত যে চরিত্রগুলো করেছি তার সাথে যেন কোনোভাবে যেন ম্যাচ না করেছি। আমি খুবভাবে চেষ্টা করি মানে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার, করে উঠতে পারি সেটা আমি সবসময় করবো না, মানে যতটা পারা যায়, যত আমার হাতে আছে বা আমি এখনো পর্যন্ত যতটা মানে অর্জন করতে পেরেছি সেগুলো থেকে যতটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা যায়। তো তারপরে আমি একটা ছেলেকে দেখলাম সোনারপুর লোকালে উঠছে, আমি পেয়েছি এরকম একটা জাস্ট ও একটা ওরকম মধ্যে, মানে আমার যদি চরিত্র থাকে তাহলে হচ্ছে প্রপার্টি ওই রকম চরিত্র একটা, এই পল্টু দাস এরকম ভাবে করবে না, হ্যাঁ বাড়ি থেকে বের করবে না তো, যখন ইয়েকে বলছি আমি দুলাল লাইনিকে বলছি, দুলাল স্যারকে বাড়ি থেকে বের করবে না তো, দেখে যাবে ঢুকু যাওয়া হঠাৎ করে মিসিং না হয়ে যায়, মানে এই যে কথা বলা একটা ইয়ে, ওই তো আমার কিন্তু খুব রাফও নয় এই চরিত্রটা, তুমি যদি দেখো চরিত্রটা মোড়া দেবো পাঠিয়ে দেবো এইরকম নয়, কিন্তু জাস্ট বলার পাড়ার রকবার ছেলে, কিন্তু অন্যরকম। খালি ওই সোনারপুর লোকালে যে ছেলেটা ছিল তার সঙ্গে একটা ডিফারেন্স ছিল, ছেলেটা এরকমভাবে হাত নিয়ে হাঁটে না,
এই একটা ব্যাপার মানে আমার ওইটা বলে চলবে, আমাকে এইটা ভাবে রাখতে হবে। ভাই দেখবেন করবে না তো, দেখে রাখবে নুপুর যেন আমার হঠাৎ করে মিসিং না হয়ে যায়, এই একটা ব্যাপার মানে ওই চেষ্টা করি আর কি যেটুকুনি করা যায় আর কি। আচ্ছা, এই ট্রান্সফার ক্যারেক্টার প্লে করতে করতে বা যখন তুমি অভ্যাস করতে, তোমার নিজের লাইফে কোথাও এরকম প্রবলেম হয়ে গেছিল? নিজের লাইফে প্রবলেম হয়নি, কিন্তু এটা নিয়ে একটুখানি মানে প্র্যাকটিস কিরকম করতাম আমি না হঠাৎ করে না, আমি জানি না এটা করাটা উচিত কি না, মানে ট্রান্স তো একটা সম্পূর্ণ একটা মানুষের মন, মন তো একটা অন্যরকম মন, কিন্তু আমি অভিনেতারা যেহেতু তোমার সব রকম চরিত্র নিয়ে নাড়াঘাটা করে, আমি একবার মেট্রো স্টেশনে গেছি, মেট্রো স্টেশনে গিয়ে আমি ঠিক ওইভাবেই কথা বলছি অনেকক্ষণ ধরে, আমার একটা বন্ধু ছিল, অনেক সময় আমাদের দেখা যায় আমি কিন্তু ছেলেদের পোশাক পরে প্রপার একদম টিপটপ পরে আছি, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন মনে হচ্ছে। তো আমি সেখানে এই শোন না, বলছি মেট্রোটা কতক্ষণে আসবে রে? এই মনা, এই কিছু বলছিস না কেন? এইরকম একটা ইয়ে, সবাই দেখাচ্ছে এগোচ্ছে, একটা বেশ একটা অন্যরকম ভাবেই দেখছে যে কথাবার্তা বলছি, কি আবার আমার পোশাকের দিকে তাকাচ্ছে, মানে যেটা হয় না একটা খুব টাপ একটা ছেলের দেখতে লোক কিন্তু কথাবার্তা এইরকম, তো সেইটা একটা মানে ইয়ে করে, মানে এমনি আর কোনো সমস্যা হয়নি, এমনি সেরকম সমস্যা না, কিন্তু এটা আমি এক্সপেরিমেন্ট করেছিলাম এটা, কারণ আমি খুবভাবে মনে করি যে যখন আমি কোনো চরিত্র ক্যামেরাতে ফুটিয়ে তুলছি সেটা আমি ততটাই আমি রিফ্লেকশন পাবো যখন আমি ওটা সেটা বাস্তব জীবনে করবো, মানে যদি আমাকে কেউ যদি সেইটা ভাবে তাহলে আমি আর এই জিনিসটা আমার মাথায় কেমন এসেছিল একটা, আমি নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা ইন্টারভিউ দেখছিলাম, তবে আমার মাথায় ঢুকেছে যে এই জিনিসটা করা যেতে পারে। নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা চরিত্রের জন্য নিজেকে ওনার গ্রামের বাড়িতে গিয়ে টানা 1 মাস বন্ধ করে রেখেছিলেন, ওখানে বাড়ি থেকে উনি বেরোতেন না, তারপরে যখন উনি বেরোতেন, যে চোখটা নিয়ে বেরোতেন, লোকে দেখলে ভাবতো যে এক্ষুনি মার্ডার করে দেবে, বা উনি যেভাবে তাকাতেন যেন লোকে ভাবে যে আমি তোমাকে মার্ডার করবো, তোমাকে এক্ষুনি খুন করে দেবো, ওই যে একটা ট্রান্সফর্ম মানে একটা চরিত্র হয়ে ওঠা, মানে আমি এটাতে চেষ্টা করি বা এটাতে আমি বিশ্বাস করি মানে খুব ভালো না, আমার মধ্যে ওইটা হয় না যে এই সুইচ অফ করলো করে আসলাম তারপরে আবার সেই চরিত্র, মানে ওটা আমি করতে পারি না, আমি বলে ওই একদম সারাদিন রয়ে থাকি। এটা আরেকজনকে আমি দেখেছিলাম কাজ করতে গিয়ে, বিক্রম দার সাথে পারিয়াতে, বিক্রম দা যতক্ষণ না পর্যন্ত প্যাক আপ চলছে, বিক্রম দা কাট করলেও সেই চরিত্র থেকে বেরোয়, মানে লুপ্ত হয়ে চরিত্র থেকে বিক্রম দা বেরোই না, লুপ্ত হয়ে চরিত্র থেকে, এইটা আমি দেখেছি বিক্রম দার মধ্যে। এইগুলোই ফলো করার চেষ্টা করি, সিনিয়রদের থেকে শেখা যেটুকুনি হয় আর কি। রিসেন্টলি আমরা শুনি একটা সার্টেন এজের পরে অভিনেতা বা অভিনেত্রীদের যে ক্যারেক্টারগুলো দেওয়া হয় সেগুলো হয়তো দেখা গেল যে অনেক এজড পারসন, বা কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে এরকম হতে পারে যে না তারা ডিজার্ভ করে, বেটার ক্যারেক্টার ডিজার্ভ করে, কিন্তু দেওয়া হয় তাদের ওই পার্টিকুলার ওই সেই একটাই ক্যারেক্টার, বাবা দাদু কাকা এরকম, মানে লিড রোল যে প্লে করা, হ্যাঁ লিড রোল যে প্লে করার ব্যাপারটা সেটা কোথাও না কোথাও একটা মিসিং। তো এই জিনিসটা নিয়ে তুমি কি বলবে? দেখো মানে এই জিনিসটা আমি এখনই মানে এই 23-24 বছর বয়সে দাঁড়িয়ে বলতে পারবো না, কারণ আমার সামনে এখনো হয়নি, আমার এখনো অনেকটা বছর পড়ে আছে। তো আমাকে কেউ এখন 23-24 বছরে এরকম ভাবে কথা বলছি, কেউ আমাকে বলবে না বাবা শোনো না বলছি আমি তোমাকে না, এইটা কেউ করতে বলবে না, সেই দিক থেকে যেটুকুনি বাঁচোয়া আছে। কিন্তু তোমার হচ্ছে আমি মানে অনেক মানুষদের সঙ্গে কাজ করি সিনিয়র একটা, তারা বলে যে একটা পার্টিকুলার টাইপ কাস্টে ফেলতে, মানে মা হলে তুমিই মা হবে, জেঠি হলে তুমি জেঠি হবে, দাদু হলে তুমি জেঠি হবে, পিসি হলে তুমি জেঠি হবে। হ্যাঁ, কিন্তু এটা না অনেক সময় লুকের একটা ব্যাপার থাকে, মানে তোমার যদি লুক 23 বছর বা 24 বছরে তোমার যদি টাক মাক পড়ে যায়, আবার দাঁড়ি ঠাড়ি পেকে যায়, তোমাকে তো সেখানে একটা হিরোর ক্যারেক্টার দিতে পারবে না কখনোই। তোমাকে তো দেখতেই দাদুর মতো বা তোমাকে দেখতেই কাকার মতো, তুমি সেখানে কি করে ডিমান্ড করছো আমি হিরোর ক্যারেক্টার করবো, সেটা তো সম্ভব নয়। আবার তুমি যদি বুমদাকে দেখো, প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখো, তাকে আজকে কিরকম দেখতে, তিনি কি দাদু ক্যারেক্টার করছে, তার বয়সটা কিন্তু সেখানে ম্যাটার একটা বড় কিছু ধরে রেখেছেন কিন্তু তিনি নিজেকে, এই লুকটা একটা যদি দেখো, আমরা না কখনোই ওই একটা ইয়ং, এখনো যদি আমরা 35 বছর বা 25 বছরের কোনো মহিলাকে দেখি তার ছেলে আজকে 12-এ পড়ছে, তারা হয়তো বিয়ে হয়ে যাবে ছোট বয়সে, তখন আমরা এই আমি রিসেন্ট একটা শুটে গেছিলাম যেখানে যিনি মেকআপের দায়িত্বে ছিলেন তার বয়স ওই রকম 30, তো তার ছেলে জিনা নিট দেবে শুনলাম,
বলছে যে শ্রীদেবী তোমার আরেকজন অভিনেত্রী যে ছিলেন তিনি বলছে যে তুমি কত রকমের ভিডিও করছো, এটা আমার ম্যাটার করে, কিন্তু তিনি কিন্তু দেখতে প্রপার ইয়ং। মানে তুমি বলতে চাইছো লুকস ম্যাটার করে? লুকসটা পর্যন্ত ম্যাটার করে, এজটা ম্যাটার করে। তুমি নিজে কীভাবে ধরে আছো সেরকম। যেমন আমি নিজেকে এখন কন্ট্রোল করা একটু শুরু করেছি, জিম টিম করার ক্ষমতা আমার হবে না, ঠিক আছে, আমি ইয়ে করি না, যেটুকুনি আর কি করার, মানে যেটুকুনি রেস্ট্রিকশন মেনে চলার বা যেটুকুনি খাওয়া দাওয়া কন্ট্রোল করার, নিজেকে ইয়ে রাখা, যেন ওই এজিং ব্যাপারটা যেন না আসে ওইটা, তাহলে খুব চাপ। তো তুমি বর্তমানে নিজেকে ধরে রাখার জন্য তোমার যে প্রত্যেক দিনের সব খাই খালি পরিমাণটা কমিয়ে দিয়েছি, আর চিনিটা একটুখানি কাট করে দিয়েছি। চিনি ছাড়া সবই চলে? সব চলে, মানে সব চলে বলতে মানে ড্রিঙ্কস করি না, ড্রিঙ্কস বা স্মোক করি না আমি সব চলে, মানে যে যে খাবারগুলো খাওয়া হয়, মানে অয়েলি ফুড বা জাঙ্ক ফুড যেগুলো না একসময় প্রচুর খেতাম, কিন্তু এখন মানে এই ওই হয় না যে কিছু করতে গেলে, ভালো জিনিস করতে গেলে তোমাকে মানে কিছু জিনিস ছাড়তে হবে, স্যাক্রিফাইস তো করতে হবে। আমি এখন হাজার দেখলেও বাইরে যদি সিঙ্গারা দেখি, হাজার লোকগুলো খেতে পারবো না। আমি একটু হ্যাঁ 6 মাসে 9 মাসে একবার বেশি খেলে কিছু হয় না, কিন্তু এই রেগুলার আগে সিঙ্গারা ওই ব্যাপারটাকে না, ওটা একটু চাপে, এই যেরকম মেনটেন করা যায় আর কি। এই প্রফেশনে আসতে চলেছে, যাদের ইচ্ছে এই প্রফেশনে আসবো, অ্যাজ এ গাইডার তাদের তুমি কি করতে বলবে? আমার নিজেরই একজন গাইডার এখন পর্যন্ত থিয়েটার করো, মানে আগের রুটটা জানো, রুটটা তো অবভিয়াসলি থিয়েটারটা মানুষকে শেখায়, অভিনয়টা, তো থিয়েটার করো না। আমি নিজে বলছি কথাটা, কিন্তু আমি নিজে এখন থিয়েটার করছি না, ক্যামেরার জন্যই করছি না, ক্যামেরার কাজের জন্য, কিন্তু কারণ ওই একটা না খুব বাজে একটা জিনিস হয়, মানে বাজে না, অবভিয়াসলি একটা ভালো জিনিস, কমিটমেন্টের একটা ব্যাপার থাকে, দুটো ক্ষেত্রেই মানে জোন তো আলাদা, কিন্তু প্রফেশন তো অভিনয়, দুটোতেই কমিটমেন্টের ব্যাপার। মানে আজকে যদি আমার শো থাকে, কালকে যদি আমার শো থাকে, আর আমার যদি আজকে একটা বিরাট বড় কোনো কাজ চলে আসে, আমি ধরো তোমার 1 মাস ধরে শো এর প্র্যাকটিস করছি, পুরো দলটা আমার উপর ডিপেন্ডেন্ট, যে দলে ধরো তোমার হচ্ছে আমার কোনো প্রক্সি নেই, মানে প্রক্সি মানে তোমার আছে আমার চরিত্রটা করবে এমন আর কেউ নেই, মানে যে ওই চরিত্রটা আর তোলা তার নেই, সেই তো সেইখানে 1 মাস ধরে করার পর কালকে ধরো শো, ঠিক আছে। এবার আমার আজকে রাত্রিবেলা একটা বিরাট বড় একটা খুব ভালো প্রজেক্টের শুটিং এলো, ক্যামেরার কাজ এলো। আমার তো মানে আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তোমার হচ্ছে অভিনয়টা শিখে ক্যামেরার কাজ করবো, মানে এটা আমার পার্সপেক্টিভ, এবং অবভিয়াসলি থিয়েটার করাটা ইম্পর্টেন্ট। থিয়েটার অনেক কিছু শিখিয়েছে, আমি থিয়েটার সম্পর্কে কোনো কিছু জানতাম না, আমাকে থিয়েটার অনেক কিছু শিখিয়েছে, অভিনয়ের সম্পর্কে অনেক, যেরকমই এখন জানি থিয়েটার থেকেই অনেক কিছু শেখা। হ্যাঁ অবভিয়াসলি টেকনিক্যালিটিসগুলো আলাদা, ক্যামেরার থেকে থিয়েটার বা থিয়েটার থেকে ক্যামেরা, দুটোরই টেকনিক্যালিটিস অনেক আলাদা, অনেক ডিফারেন্ট। তো এই কমিটমেন্টের একটা ব্যাপার থেকে যায়। আজকে যদি আমি সেই কাজটা ধরার জন্য, আমি দেখছি আমার সামনে একটা সোনা আছে, কিন্তু সেই সোনাটাকে ধরার জন্য আমি হীরের জন্য আমি এতক্ষণ ধরে খোদাই করে, হীরের জন্য বলছিলাম, রূপোর জন্য খোদাই করছিলাম, রূপো পাবো বলে, সেই রূপোটার জন্য আমি সোনাটাকে ধরে নিলাম, তাহলে তো সেটা তো আমি যে হীরেরটা রূপোটার জন্য যে আমি এতক্ষণ ধরে খোদাই, সেই খাটনিটা তো আমার বেকার হবো না। 1 মাস ধরে যে খেটে আসছি আমি, তো কমিটমেন্টের একটা ইস্যু থাকে প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড বড় একটা ইস্যু কাজ করে। তো তাও বলবো যে থিয়েটারটা খুব ইম্পর্টেন্ট একজন অভিনেতার জন্য, একদম কোর রুটটাকে ঠিক করার জন্য থিয়েটারটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি কোন থিয়েটারের সাথে যুক্ত ছিলে? আমি প্রথমে যুক্ত ছিলাম হচ্ছে ব্যারাকপুরের কাহিনীর সাথে যুক্ত ছিলাম, আর রিসেন্ট যেটায় কাজ করলাম যাদবপুর থিয়েটার উইংস, তো সেখানে আমি গানওয়ালা বলে একটি নাটকে লিডটা করছিলাম। এখন আমার প্রক্সি মানে অন্য একটা কাজের জন্য সাবস্টিটিউট চলে এসেছে, মানে বলতে বাধ্য যে আমার খুব খারাপ লেগে হচ্ছে পড়া, যে আমার একটা সাবস্টিটিউট আমি করতে পারছি না, কিন্তু ওই কমিটমেন্ট ইস্যু, মানে যাতে দুদিকটাই ঠিক থাকে, মানে এর সাথেও মনোমালিন্য না হয়, এর সাথেও মনোমালিন্য না হয়, তো এটাই আর কি, মানে ওইটা করছিলাম লাস্ট। আচ্ছা, টলিউড ইন্ডাস্ট্রির ইভলিউশন তুমি কেমন দেখছো? মানে তুমি একজন অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ অ্যাক্টর, কত চেঞ্জেস দেখছো? তুমি ছোট থেকে দেখে আসছো সিনেমা, বর্তমানে তুমি অ্যাজ এ রোল প্লে করছো সেই জায়গাতে, তো কতটা চেঞ্জেস এসেছে? দেখো, বাইরে থেকে সিনেমা দেখার ভিতরে ঢুকে সিনেমা করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে আমি ছোট থেকে যে সিনেমাটা দেখে আসছি, সিঙ্গেল স্ক্রিনে বা টিভিতে যখন সিনেমা দিত, মাস একটা ফিল্ম, দেবদার হচ্ছে বা জিতের আমাকে লাফিয়ে করছে,
বা প্রসেনজিৎ স্যার তোমার হচ্ছে ওই মারপিট করছে, ইয়ে করছে, যেগুলো আমরা দেখে এসেছি। কাট টু আজকের দিনে মানে আগে অনেকটা পরিমাণে কি বলতো মানে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অভিনয়ের প্যাটার্ন না ক্রমাগত চেঞ্জ হচ্ছে। এখন অনেকটা ন্যাচারাল বাস্তবিক চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে সবাই, এবং যত মাধ্যম আসছে মানে তুমি যদি দেখো, আমি যদি রেটিং করি, এখন 1 নম্বর মাধ্যমে আছে হচ্ছে ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়াল, ঠিক আছে, কারণ আর তারপর হচ্ছে থিয়েটার। মানে আমি এটার মাধ্যম বললাম যে ন্যাচারালিস্টিক দিক থেকে ওয়েব সিরিজ হচ্ছে সব থেকে ন্যাচারাল হিসেবে অভিনয় হয়, তারপরে সিনেমাতে হয়, সিনেমাতে তাও মাসটা দেখাতে হয়, ওয়েব সিরিজে তোমার মাস দেখানোর কোনো সুযোগ থাকলে তুমি ওইরকমভাবেই দেখাতে হবে, যেন মানুষ যেন ভাবে যে আমি এখানে দেখছি। মানে মোবাইলে যখন দেখি আমরা বা কোনো স্মার্ট টিভিতে দেখি, সিরিয়ালের ক্ষেত্রে মেলোড্রামাটিক হয়। মানে আমি তোমার এক্সাম্পল কি বলছি, আমি যদি বলি যে ন্যাচারালি কিনা বলি, আমি ভালোবাসি, এটা ধরো হচ্ছে ওয়েব সিরিজ বললাম, সিনেমাতে আমি তোমাকে ভালোবাসি। সিরিয়ালের ক্ষেত্রে আরেকটু বাড়ি দিই, আমি তোমাকে ভালোবাসি। থিয়েটারের ক্ষেত্রে কি আমি তোমাকে ভালোবাসি। এই যে মাধ্যম মানে ডিফারেন্সিয়েটটা যেটা, সেটা তোমার হচ্ছে চেঞ্জ হচ্ছে, মাধ্যম চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার ওই রিয়েলিস্টিকের মানে একটা ব্যাপার চেঞ্জ হয়, তো সেই একটা কাজ করে। তো চেঞ্জ তো হচ্ছে, আর অভিনেতা এখন যখন হয়েছি আমি ভেতর দিক থেকে, তখন তো তোমার হচ্ছে নিজেকে একটা পলিশ করার একটা ব্যাপার থাকে, যে যত মাধ্যম চেঞ্জ হচ্ছে তত নিজেকে পলিশ করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। আপ টু ডেট থাকা ছাড়া কোনো অপশান আমার কাছে নেই অভিনেতা হিসেবে, নিজেকে আরও বাস্তব, যেন মানুষের মনে হয় যে মানুষ ওই চরিত্রটাকেই দেখছে বা মানুষ ওই কাজটাতেই আছে, এইটাই। বা ঘরের ছেলে বলে না, অনেকজনকে বলে যে এ তো আমার ঘরের ছেলে, এ তো পাশের পাড়ার ছেলে, ওই তো ওর ক্যারেক্টারটা প্লে করছে, ওইটা পর্যন্ত যাবে ওই জায়গাটায় যাবে, মানে কোনো চরিত্র প্লে করছে তাকে দেখে বলে আরে ও তো আমার পাশের পাড়ার ছেলে, এই তো একই রকম ইয়ে করে, এটা যাওয়াটা খুব টাফ। ওটাই চেষ্টা করছি, চেষ্টা চলছে। এতক্ষণ কথা বললাম তোমার সাথে, অনেক কিছু জানলাম, নতুন অনেক কিছু শিখলাম, তুমি দর্শকদেরও অনেক কিছু জানালে। তোমার যেটুকুনি জানানোর দরকার বা তোমার যেটুকুনি জানা ছিল অবশ্যই জানালে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নিজের চেষ্টা চালিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সফলতা একদিন আসবে, সুখ 100 এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। মানে তোমাদের সাথে এতক্ষণ ধরে প্রশ্ন উত্তরে যে খেলাটা চললো, একটা বেশ ওই আমার এখন নিজেকে মনে হচ্ছে সেই জেরার টেবিলে বসে থাকে যে আসামি বসে আছে, ব্যাস দুটো অফিসার এসে আমাকে খাক করে ব্যাস আসল জিনিস পার করতে হবে, মানে ওরকম একটা ফিল হচ্ছে। মানে যে কোনো ইন্টারভিউ মানেই তাই, এই বুঝি কি বলে ফেলবে, আমি কি বলে ফেলবো, ব্যাস কেস খেয়ে যাবো, ভুলভাল করে ফেলি। তো ওইরকম একটা মনে হচ্ছে, বাট খুব ভালো লাগলো আমার। মানে তোমাদের দুজনের যে প্রশ্ন উত্তরের যে খেলাটা, বা আমি জানি না কতটা কি করতে পারলাম, তা তোমাদের কতটা এন্টারটেইন করতে পারলাম না, আমি তো খুব মজা পেয়েছি। মানে সচরাচর তো আর এগুলো নিয়ে বসা হয় না বা আলোচনা করা হয় না, এই আর কি। তো ফিউচারের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো। আবার যদি সুযোগ হয় কোনো বড় জায়গায় যেতে পারো, নিশ্চয়ই আমরা আবার ডাকবো তোমাদেরকে। আমরা বড় জায়গায় না যেতে পারলে ডাকবে না, একদম 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 আসবো, একদম। তো ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।